হ্যালো, কি অবস্থা? কেমন আছো তোমরা সবাই? কি অবস্থা? কেমন আছো জনগণ? পড়াশোনা কেমন চলতেছে? আর মাত্র একটা ক্লাস নিলে আমাদের স্থিতিবিদ্যা অধ্যায় কমপ্লিট হয়ে যাবে। খুবই 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 ইম্পর্ট্যান্ট একটা অধ্যায়। যারা ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশন নিবা পরবর্তীতে, এইচএসসি 21 ব্যাচ এবং 22 ব্যাচ, ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা এই অধ্যায় থেকে একদম প্রশ্ন এসে মাখায়ে ফেলবে। মানে অসংখ্য প্রশ্ন এই অধ্যায় থেকেই ফেস করতে হবে। এবং ইন্টারমিডিয়েট পরীক্ষায় তো এই অধ্যায় থেকে সৃজনশীল আসবেই। যদিও ইন্টারমিডিয়েট পরীক্ষার জন্য বোর্ডের ম্যাথগুলো করলেই হয়ে যাবে। 8.1, 2 এবং 3-এ অনুসরণী এবং উদাহরণের বোর্ড প্রশ্নগুলো এবং 2016 থেকে 19 পর্যন্ত সৃজনশীল প্রশ্নগুলো, বোর্ডের সৃজনশীল প্রশ্নগুলো সলভ করলেই মোটামুটি এর মধ্যেই চলে আসবে, এর বাইরে কিছু আসে না। তবে যারা ইঞ্জিনিয়ারিং প্রত্যাশী বা ইঞ্জিনিয়ারিং ভর্তি ইচ্ছু, তোমাদের জন্য কিন্তু এই অধ্যায়ের পড়ার কোনো শেষ নাই। যত টাইপ আছে সবগুলাই করার চেষ্টা করবা। এখন পসিবল না হইলে আপাতত একাডেমিক প্রিপারেশনটাই নাও, বাট পরবর্তীতে যখন তোমার সমস্ত সিলেবাস শেষ হয়ে যাবে তখন কিন্তু এই অধ্যায়টা খুব ভালো করে প্রিপারেশন নিতেই হবে। তো আগামীকালকে একটা এক্সট্রা ক্লাস নিব আজকের ক্লাসে, এবং আগামীকালকে আরেকটা ক্লাস নিব। আগামীকালকে হয়তো খুব সম্ভবত সন্ধ্যা 7টায়, আগামীকালকে খুব সম্ভবত সন্ধ্যা 7টায় একটা এক্সট্রা ক্লাস নিব। তাইলে আগামীকালকে স্থিতিবিদ্যা অধ্যায়টা কমপ্লিট হয়ে যাবে। আজকে মেবি আমাদের 12 নাম্বার লেকচার, হ্যাঁ আজকে 12 নাম্বার লেকচার, আগামীকালকে 13 নাম্বার লেকচার, অর্থাৎ 13 ক্লাসে স্থিতিবিদ্যা অধ্যায়টা কমপ্লিট হবে। এরপরে সৃজনশীল বাড়ির কাজ দিব। 2016 থেকে 2019 পর্যন্ত যে সৃজনশীলগুলো বোর্ড পরীক্ষা আসছে সবগুলো বাড়ির কাজ দিব, এবং একটা ক্লাসে ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংক সলভ করাই দিব। টোটাল 14টা ক্লাস থাকবে। তাহলে 13 ক্লাসে রেগুলারলি কমপ্লিট হইলো, আর একটা ক্লাসে বুয়েট কুয়েট টুয়েট টুয়েটে যে টাইপগুলো আসে ওগুলার কয়েকটা নিয়ে একটু হালকা পাতলা কী বলে একটা ওভারভিউ তোমাদেরকে দিয়ে দিব। ঠিক আছে, বাট রেগুলার ক্লাস আগামীকালকেই স্থিতিবিদ্যা অধ্যায় কমপ্লিট হয়ে যাবে। কোথায় মানুষজন, কোথায় একটু দেখি কারা কারা আসছো ক্লাসে? ক্লাসে কারা কারা আসছো? আদাব, শিশির, ওয়ালাইকুম আসসালাম, ফারজানা, শাফিন, লামিয়া, নমস্কার, তনুশ্রী, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো। তো আজকে ক্লাসটা আমি শুরু করতেছি। আজকে আমাদের স্থিতিবিদ্যার খুব সম্ভবত 12 নাম্বার লেকচার। আগামী ক্লাসেই আমরা স্থিতিবিদ্যা অধ্যায়টি কমপ্লিট করে ফেলবো। এখন একটা প্রশ্ন আমি লিখে রেখেছি, খুবই 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 সুন্দর এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। সবাই প্রশ্নটা খাতায় তুলে ফেলো, অনেকবার বোর্ড পরীক্ষা আসছে। সবাই প্রশ্নটা চট জলদি খাতায় তুলে ফেলো, তারপর আমি ম্যাথ করানো শুরু করব। প্রশ্নটাতে বলছে, একটি দণ্ডের এক প্রান্ত হতে 2, 8, 6 মিটার দূরত্বে অবস্থিত 2, 8, 6 মিটার দূরত্বে অবস্থিত 3টি বিন্দুতে, একটা দণ্ডের এক প্রান্ত থেকে 2, 8 এবং 6 মিটার দূরত্বে অবস্থিত 3টি বিন্দুতে যথাক্রমে পি কিউ আর মানের 3টি সমান্তরাল বল ক্রিয়া করছে। 3টি সমান্তরাল বল, এখানে কিন্তু সদৃশ সমান্তরাল নাকি বিসদৃশ সমান্তরাল কিছু উল্লেখ করা নাই, জাস্ট সমান্তরাল এতটুকু বলা আছে। মানে সদৃশও হইতে পারে, বিসদৃশ হইতে পারে, দ্যাট মিনস একই দিকেও হইতে পারে, বিপরীত দিকেও কাজ করতে পারে, তবে সমান্তরাল। দণ্ডটি সাম্যাবস্থায় থাকলে দেখাও যে পি অনুপাত কিউ অনুপাত আর ইকুয়ালস টু 1:2:3। ভালো করে বইছো। দণ্ডটি সাম্যাবস্থায় থাকলে তোমাকে দেখাইতে হবে এই 3টা বলের অনুপাত হচ্ছে 1:2:3। এখন তুমি একটু কমন সেন্স খাটাবা। প্রথমে কমন সেন্স ইউজ করতে, এই ম্যাথটা পুরাটাই কমন সেন্সের ম্যাথ। ধরো এটা একটা দণ্ড, এইটা একটা দণ্ড, ভালো করে দেখো আগে, কমন সেন্স ইউজ করলেই এই ম্যাথ শেষ। ধরো এটা একটা দণ্ড। এখন একটা দণ্ডে কেউ যদি 3টা বলের মান যাই হোক না কেন, কেউ যদি 3টা বলকে একই দিকে অ্যাপ্লাই করে, একই দিকে ধরো পি কিউ আর একই দিকে অ্যাপ্লাই করে, এই বস্তুটা জীবনে সাম্যাবস্থায় থাকবে? সাম্যাবস্থায় থাকবে বস্তুটা তো নিচের দিকে চলে যাবে। মনে করো উপরের দিকে কোনো বাধা নাই, মানে এইটা কোথাও আটকানো নাই, কিচ্ছু নাই, তাহলে একটা দণ্ডকে কেউ যদি 3টা বলে নিচের দিকে টানতে থাকে, এটা জীবনে সাম্যাবস্থায় থাকবে? অসম্ভব, এটা সাম্যাবস্থায় থাকবে না। একইভাবে কেউ যদি 3টা বলই উপরের দিকে প্রয়োগ করে, ধরো কেউ 3টা বল সমান্তরাল বল 3টাকে উপরের দিকে অ্যাপ্লাই করলো,
তাও কি এই বস্তুটা বা দণ্ডটা সাম্যাবস্থায় থাকবে না, সাম্যাবস্থায় থাকবে না। কেন? কারণ এই বস্তু তখন উপরে উঠে যাবে। সাম্যাবস্থায় মানে কি, তিনটা বল কাজ করার পরেও এই দণ্ডটা একদম স্থির থাকবে, দণ্ডটা একটুও নড়াচড়া করবে না। ভালো করে বুঝছো? তাইলে এখন বস্তুটা বা দণ্ডটা যেহেতু সাম্যাবস্থায় থাকে, এই জিনিসটা ভালো করে বুঝতে হবে। কাজে তিনটা বল একই দিকে কাজ করতে পারবে না, অর্থাৎ সমান্তরাল হবে কিন্তু সদৃশ সমান্তরাল হবে না। যে কোনো একটা বা দুইটাকে কি হইতে হবে, বিসদৃশ হইতে হবে। তাহলে এখন আমরা দেখো একটা জিনিস, এইখানে অনুপাতটা দেয়া আছে পি অনুপাত কিউ অনুপাত আর ইকুয়ালস টু 1 অনুপাত 2 অনুপাত 3। তাইলে এখানে দেখো আমরা এইভাবে চিন্তা করতে পারি, পি যদি 1 হয়, কিউ হবে 2, আর হবে 3। এই যে 1 অনুপাত 2 অনুপাত 3, দেখো সিম্পলি পি যদি হয় 1, কিউ হবে 2, আর হবে 3 নিউটন। পি যদি হয় 2, কিউ হবে 2 দুগুণে 4, আর হবে 3 দুগুণে 6। বোঝা গেল? অনুপাত তো এটাই মিন করে। তাইলে এখন এইখানে দেখো, আমি চিত্রটা ভালো করে আঁকাই, তোমরা জিনিসটা বোঝো, জিনিসটা ভালো করে বোঝো। আচ্ছা, এখানে এত দণ্ড মোটা করে আঁকানোর দরকার নাই, দণ্ড একটা লাইন আঁকালেই হবে। ধরো এটা একটা দণ্ড, সোজা হয়েছে। আচ্ছা, একটু সোজা করে লম্বা করে আঁকাই, কারণ এখানে অনেকগুলা ডিমেনশন নিতে হবে। ধরো এটা হচ্ছে এ বি, একটা দণ্ড, এইটা হচ্ছে এ বি, একটা দণ্ড। এই দণ্ডের, খেয়াল করে দেখো, একটি দণ্ডের এক প্রান্ত হতে 2, 8, 6 মিটার দূরত্বে, ধরো এই যে এই দণ্ডের এক প্রান্ত, এ বি হচ্ছে একটা দণ্ড, এই দণ্ডের এক প্রান্ত হচ্ছে এ প্রান্ত, এ প্রান্ত থেকে 2, 8, 6, ধরো এতটুকু হচ্ছে 2, এতটুকু হচ্ছে 8, 2, 4, 2, 4, মোটামুটি অনুমান করে আগালি হবে, ধরো 6, 8। আচ্ছা, আগে লিখে এলি, এটা হচ্ছে এতটুকু হচ্ছে 2, এখান থেকে এতটুকু হচ্ছে 8। প্রশ্ন বলছে 2, 8, 6, আর এখান থেকে এতটুকু হচ্ছে 6। খেয়াল করে দেখো, এই যে বিন্দুগুলোর নাম কি দিব, ধরো সি ডি ই, সি ডি ই, তিনটা বিন্দু। দেখো এ প্রান্ত থেকে 2, 8, 6 মিটার, অর্থাৎ এ থেকে সি এর দূরত্ব 2 মিটার, এ থেকে ই এর দূরত্ব 8 মিটার, এ থেকে ডি এর দূরত্ব 6 মিটার। প্রশ্ন কিন্তু বলছে 2, 8, 6, 2, 8, 6 মিটার দূরত্বে তিনটি বল যথাক্রমে পি কিউ আর। তার মানে খেয়াল করে দেখো, এইখানে কাজ করতেছে পি, সি বিন্দুতে সিরিয়াল ওয়াইজ, সি বিন্দুতে কাজ করতেছে পি, 8 মিটার দূরত্বে কি, ওই যে এখানে পি, এটা নিচের দিকে নিলাম পি, 8 মিটার দূরত্বে কিউ। খেয়াল করে দেখো, এই যে পি কিউ, প্রশ্ন কিন্তু বলেই দিছে 2 মিটার দূরত্বে সিরিয়াল ওয়াইজ, দেখো 2 মিটার দূরত্বে পি সিরিয়াল ওয়াইজ, এই যে 2 মিটার দূরত্বে পি, ধরলাম নিচের দিকে কাজ করতেছে। 8 মিটার দূরত্বে কিউ, এই যে 8 মিটার দূরত্বে, এই যে এ থেকে 8 মিটার দূরত্বে এই বিন্দুতে কিউ, এবং 6 মিটার দূরত্বে আর কাজ করতেছে। এখন একটা জিনিস দেখো, পি এবং কিউ যদি নিচের দিকে কাজ করে, তাহলে এটা যদি সাম্যাবস্থায় থাকতে চায়, তাহলে অবশ্যই আরটাকে উপরের দিকে কাজ করতে হবে, নাইলে হবে না। খেয়াল করে দেখো, প্রশ্ন সিরিয়ালটা মেনটেন করতে হবে। এ প্রান্ত থেকে 2 মিটার দূরত্বে কাজ করতেছে পি বল, নিচের দিকে নিলাম। 8 মিটার দূরত্বে, যে এ প্রান্ত থেকে 8 মিটার দূরত্বে ই বিন্দুতে কাজ করতেছে কিউ বল, নিচের দিকে নিলাম। তাহলে এখন 6 মিটার দূরত্বে, যে এ থেকে 6 মিটার দূরত্বে, যে দেখো ডি বিন্দুতে কাজ করতেছে আর বল, এটাকে উপরের দিকে নিতে হবে। কেন? কারণ দেখো পি এর মান যদি হয় 1 আর কিউ এর মান যদি হয় 2, দেখো পি এর মান যদি হয় 1 নিউটন, কিউ এর মান যদি হয় 2 নিউটন, তাইলে নিচের দিকে বল কাজ করবে কত, ওই দুইটা নিচের দিকে কাজ করতেছে, নিচের দিকে কাজ করতেছে 3 নিউটন। আর আর যদি হয় 3, এই দেখো আর তো 3, এই যে আর যদি হয় 3 নিউটন, তাইলে এই দুইটা যদি নিচের দিকে কাজ করে, পি প্লাস কিউ নিচের দিকে, আর যদি উপরের দিকে কাজ করে 3 নিউটন, তখন দুইটা কাটাকাটি গিয়ে সাম্যাবস্থায় থাকবে। দেখো পি এবং কিউ দুইটা নিচের দিকে কাজ করতেছে, তাহলে দুইটার লব্ধি হবে 1 প্লাস 2, ধরো 3 নিউটন। আর যদি উপরের দিকে কাজ করে, সেটার মান হবে 3 নিউটন। তো উপরে নিচে কাটাকাটি গিয়ে সাম্যাবস্থায় থাকবে, কাটাকাটি গিয়ে সাম্যাবস্থায় থাকবে। এই জন্যে পি এবং কিউকে যদি তুমি নিচের দিকে নেও, আর কে নিতে হবে উপরের দিকে, অথবা পি এবং কিউকে তুমি যদি উপরের দিকে নেও, আর কে নিতে হবে নিচের দিকে। চিত্র কি বোঝা গেল কিনা? চিত্র কি বোঝা গেল?
আশা করি চিত্র বোঝাইতে পেরেছি। এই ম্যাথগুলা বুঝতে পারলে সবই সোজা। মানে তুমি যদি জিনিসটা বুঝতে পারো কেন পি কিউ নিচের দিকে এবং আর উপরের দিকে হয়েছে, এবং এই জিনিসটা এইভাবেই করতে হবে তা তো না। কেউ যদি পি এবং কিউ কে উপরের দিকে নিয়ে আর কে নিচের দিকে নেয়, কোনো সমস্যা আছে না? কোনো সমস্যা নাই। এই জিনিসটা বুঝতে পারলেই তোমার কাজ শেষ। এখন দেখো কি বলছে, এখন তোমাকে কি দেখাইতে, প্রশ্নে কি বলছে, প্রশ্নে দেখাইতে বলছে, দেখাও যে পি অনুপাত কিউ অনুপাত আর, পি অনুপাত কিউ অনুপাত আর ইকুয়ালস টু 1 অনুপাত 2 অনুপাত 3, এটা দেখাইতে বলছে, তাই না? এখন খেয়াল করে দেখো আমরা কি লিখতে পারি, আমরা এখান থেকে কি লিখতে পারি, সদৃশ সমান্তরাল বলে সূত্র, সদৃশ সমান্তরাল বলে সূত্র। আচ্ছা ওই সূত্রে যাওয়ার আগে আমরা এটা বলতে পারি, দেখো এই যে একটা ডি বিন্দু, এটা ছিল ডি বিন্দু, এই বস্তুটা বা এই দণ্ডটা যেহেতু সাম্যাবস্থায় আছে, এই যে এ বি দণ্ডটা যেহেতু সাম্যাবস্থায় আছে, তাইলে পি এবং কিউ এই দুইটা লব্ধি অবশ্যই ঠিক আর এর বিপরীতে কাজ করবে। এই যে পি, এটা হচ্ছে 6, দেখো পি এবং কিউ এই দুইটা বলে লব্ধি অবশ্যই আর এর সমান হবে। আমরা এইভাবে লিখতে পারি, এখানে আর হবে পি প্লাস কিউ এর সমান। জিনিসটা তোমরা একটু আগে এক্সপ্লেন করেই আসলাম যে পি প্লাস কিউ এইটা আর এর সমান হবে, এবং এই যে পি এবং কিউ এই দুটো লব্ধি অর্থাৎ পি প্লাস কিউ এক্স্যাক্টলি সেম বিন্দুতে বিপরীত দিকে কাজ করবে। ধরো আর কাজ করতেছে ডি বিন্দুতে, পি প্লাস কিউ কাজ করতেছে এইখানে, এরকম হবে না। কোথায় হবে? একই বিন্দুতে সাম্যাবস্থায় আছে, মানে এই ডি বিন্দু থেকে উপরের দিকে যতটুকু বল কাজ করবে, নিচের দিকেও ঠিক ততটুকু বলই কাজ করবে। অর্থাৎ আমরা বলতে পারি এখানে যে আর ইকুয়ালস হবে পি প্লাস কিউ, এবং পি ও কিউ বল দিয়ে লব্ধি ডি বিন্দুতে কাজ করবে। পি ও কিউ বলের লব্ধি পি প্লাস কিউ ডি বিন্দুতে কাজ করবে। কত? কোন বিন্দুতে? ডি বিন্দুতে ক্রিয়াশীল। শেষ। যেহেতু সাম্যাবস্থায় আছে, তুমি বলবা যেহেতু দণ্ডটি সাম্যাবস্থায় আছে সুতরাং আর ইকুয়ালস টু হবে পি প্লাস কিউ, এবং পি প্লাস কিউ এখানে কি জিনিস? পি প্লাস কিউ হচ্ছে পি এবং কিউ এর বল দুইটার লব্ধি, এই দুইটার লব্ধি অবশ্যই ডি বিন্দুতে কাজ করবে। তাহলে এখন পি এবং কিউ দুইটা বলের লব্ধি যদি ডি বিন্দুতে কাজ করে, এটা ডি বিন্দুতে কাজ করে, সুতরাং কি বলতে পারি আমরা? সদৃশ সমান্তরাল বলের সূত্রানুসারে বা বিসদৃশ হোক একই কথা, পি ইন্টু সিডি যে কোনো একটি বল এবং তার ক্রিয়া বিন্দু থেকে লব্ধির ক্রিয়া রেখার দূরত্ব পি ইন্টু সিডি ইকুয়ালস টু কিউ ইন্টু যে কোনো আরেকটি বল কিন্তু তার ক্রিয়া রেখা থেকে লব্ধির দূরত্ব কিউ ইন্টু ডিই। আমরা বলতে পারি পি ইন্টু সিডি ইকুয়ালস টু কিউ ইন্টু ডিই, পি ইন্টু সিডি ইকুয়ালস টু কিউ ইন্টু ডিই, পি ইন্টু সিডি ইকুয়ালস টু কিউ ইন্টু ডিই। এটা আমরা বলতে পারি, এখান থেকে কি বলতে পারি? এখান থেকে বলতে পারি পি বাই ডিই equals to q by cd, p by de equals to q by cd, এটা আমরা বলতে পারি p by de equals to q by cd। এটা বলতে কারো আপত্তি থাকার কথা না, এটা বলতে কারো আপত্তি থাকার কথা না। এখন একটা জিনিস দেখো, গত ক্লাসে আমরা শিখে আসছি সমানুপাতের সূত্র অনুসারে এখানে কি লেখা যায় দেখো তো। এখানে আমরা চাইলে এটাকে এভাবে লিখতে পারি না যে উপরে দুটাকে যোগ করে দিলাম p প্লাস কিউ, নিচের দুটোকে যোগ করে দিলাম। কেন যোগ করতেছি পরে লাইনেই বুঝতে পারবা। কি ব্যাপার আজকে কেউ কমেন্ট করে না? কেউ কি কমেন্ট করতেছে না নাকি আসতেছে না কমেন্ট? আচ্ছা দেখো আমরা কি করলাম, সমানুপাতের সূত্র অনুসারে উপরের দুইটা লবকে যোগ করে দিলাম, নিচের দুইটা হরকে যোগ করে দিলাম। তুমি বলতে পারো এই যোগ করে লাভ কি হয়েছে? দেখো কি লাভ হয়েছে। অনেকেই ভাবতে পারো যে এখানে কি লাভ হয়েছে, লাভ ছাড়া কি আমরা কোনো কাজ করি? এই দেখো পি প্লাস কিউ এর জায়গায় কি লেখা যায়? আর লেখা যায়। পি প্লাস কিউ এর জায়গায় লেখা যায় আর ডিই প্লাস সিডি, ডিই প্লাস সিডি সমান কি লেখা যায়? দেখো ডিই প্লাস সিডি মানে সিই, ডিই প্লাস সিডি মানে সিই। এই নিচে কি দেখা যাচ্ছে? আমি একটু চেক করে নিই, ওটাতে কমেন্ট আসতেছে না কেন বুঝলাম না। নিচে কতটুক দেখা যায়? কি অবস্থা, তোমরা কি বুঝতে পারতেছো? এতটুকু কি বোঝা গেল? উপরে দুটাকে যোগ করে দিলাম পি প্লাস কিউ এর জায়গায় লেখা যায় আর, আমাদের তো আর আনতে হবে যে পি কিউ আর তিনটা আনতে হবে না, তো এখানে তো শুধু পি এবং কিউ ছিল, এই দুটাকে যোগ করে আমি আর নিয়ে আসছি। আর ডিই প্লাস সিডি মানে ডিই প্লাস সিডি মানে সিই, হ্যাঁ নিচে দেখা যাচ্ছে ডিই প্লাস সিডি মানে সিই। এই দেখো ডিই প্লাস সিডি, এই যে ডিই প্লাস সিডি যোগ করলে হয় সিই, সি থেকে ই পর্যন্ত। এখন মান বসাই দিই, দেখো মান বসাই দিই পি
কিউ আর। এখন তো মান বসায় দিলে শেষ। ডিই দেখো তো ডিই কতটুক, ডিই এর মান কত, এখান থেকে দেখো এখান থেকে এতটুক হচ্ছে 6, এখান থেকে এতটুকু হচ্ছে 8, তাহলে ডি সমান কত হবে আমি উপরে লিখি, দেখো এখান থেকে মানগুলো বাইর করো খালি। এই যে এডি, এডি হচ্ছে 6, এই হচ্ছে 8, সুতরাং ডিই হবে 2, ডিই হবে 2। একটু ভালো করে দেখো, ডিই হবে 2। এই দেখো এই যে এতটুকু হচ্ছে 6। আচ্ছা আমি তোমাকে এভাবে লিখে বোঝাই, খেয়াল করে দেখো, তুমি যদি এভাবে লিখো এখানে কোনটা কত, দেখো এসি হচ্ছে 2, এসি হচ্ছে 2, এডি হচ্ছে 6, এডি হচ্ছে 6, আর এই হচ্ছে 8 মিটার, এই হচ্ছে 8 মিটার, এই হচ্ছে 8 মিটার। আমার দরকার কি ডিই, ডিই, ডিই মানে কতটুক, ডি মানে হচ্ছে এই মাইনাস এডি, ডি হচ্ছে এই মাইনাস এডি, এই মাইনাস এডি, 8 মাইনাস 6, 8 মাইনাস 6 সমান 2। তারপরে সিডি, সিডি কত হবে, সিডি কি হবে, সিডি হবে এডি মাইনাস এসি, এডি মাইনাস এসি, অর্থাৎ 6 মাইনাস 2 দ্যাট মিনস 4। এরপরে আর কি লাগে সিই, সিই কি হবে, সিই হবে এই মাইনাস এসি, এই মাইনাস এসি, এই হচ্ছে 8, এসি হচ্ছে 2, 6, 2 4 6, 2 4 6, পি বাই 2, কিউ বাই 4, আর বাই 6, সবগুলাকে 2 দিয়ে ভাগ করে দেও, সবগুলাকে 2 দিয়ে ভাগ করে দেও। দেখো কত সুন্দর ম্যাথ, এই ম্যাথটা করতে কত সুন্দর লাগে, 2 দিয়ে ভাগ করে দেও। তো 2 দিয়ে, অথবা এইভাবে লিখো পি অনুপাত কিউ অনুপাত আর সমান 2 অনুপাত 4 অনুপাত 6, 2 দিয়ে ভাগ করে দেয় অনুপাত, 2 অনুপাত 4 অনুপাত 6 যে কথা, পি অনুপাত কিউ অনুপাত আর ইকুয়ালস টু 2 দিয়ে ভাগ করে দিলে 1 অনুপাত 2 অনুপাত 3, একই কথা। শেষ। বোঝা গেল ম্যাথটা খুব সুন্দর ম্যাথ না? অবশ্যই কমেন্ট করে বলবা ম্যাথটা খুব সুন্দর কিনা এবং তোমরা ভালো মতো বুঝতে পারছো কিনা, আমাকে কমেন্ট করে বলো ম্যাথটা বোঝা গেছে কিনা। ভাইয়া 10 মিনিট স্কুলে সার্কেল আবার কবে থেকে পড়াবেন? এই উইক থেকে, এই যে এই উইক থেকে আবার আমার ক্লাস। গত উইকে তো সাজনদা ক্লাস নিছেন ইন্টিগ্রেশনের, আমার স্লট ছিল না গত উইকে। এই উইকে মঙ্গল বুধ 2 দিন ক্লাস নিব, এই উইকেও নিব পরের উইকেও নিব, আর 4 ক্লাস 3-4 ক্লাসের মধ্যে মতো লাগবে। এই সপ্তাহে 2 ক্লাস, আগামী সপ্তাহে 2 ক্লাসের মধ্যে বৃত্ত শেষ হয়ে যাবে। ঠিক আছে, ক্লিয়ার, বোঝা গেল? সহজ না ম্যাথটা, বলো তো ম্যাথটা সহজ না? একটু কমেন্ট করে বলবা, কারণ স্থিতিবিদ্যার একটা ম্যাথ বুঝতে পারাই হচ্ছে সার্থকতা। এক ক্লাসে 5টা ম্যাথ করালে এনাফ, এক ক্লাসে 5টা ম্যাথ করালে এনাফ। তুমি যদি ওই 5টা ম্যাথ বুঝতে পারো, তোমার মাথার উপরে থেকে অনেক লোড কমে যাবে। এগুলো আর কোনোদিন তোমার মুখস্থ করতে হবে না, এগুলা কোনোদিন মুখস্থ করতে হবে না। মানুষ মুখস্থ করে ফেলে, মানুষ এইগুলা মুখস্থ করে ফেলে, তোমার এগুলা আর কোনোদিন মুখস্থ করা লাগবে না, কিচ্ছু করা লাগবে না, বুঝবা। একটা ম্যাথও যদি একটা ক্লাসে তুমি বুঝতে পারো, এটাও অনেক সার্থকতা, এটাও অনেক কিছু। দেখো এখন যে প্রশ্নটা, খুবই সুন্দর একটা প্রশ্ন, অনেকবার আসছে পরীক্ষায়। প্রশ্নে বলছে দেখাও যে পি ও কিউ দুটি সদৃশ সমান্তরাল বলের, দেখাও যে পি ও কিউ দুটি সদৃশ সমান্তরাল বলের, পি ও কিউ দুটি সদৃশ সমান্তরাল বলের কিউকে পি স্কোয়ার বাই কিউতে পরিবর্তন করে, কিউকে পি স্কোয়ার বাই কিউতে পরিবর্তন করে পি এর সাথে স্থান পরিবর্তন করলে, পি এর সাথে স্থান পরিবর্তন করলে এদের লব্ধির অবস্থান একই থাকে, এদের লব্ধির অবস্থান একই থাকে। প্রশ্নটা তোলো, সবাই প্রশ্নটা তুলে ফেলো, সবাই চট জলদি প্রশ্নটি তুলে ফেলো, প্রশ্নটি তুলে ফেলো, প্রশ্নটি তুলে ফেলো।
তুলে ফেলো তুলে ফেলো তুলে ফেলো, প্রশ্ন তুলে ফেলো, প্রশ্ন তুলে ফেলো। কি প্রশ্ন তোলা হয়েছে? প্রশ্নে বলছে দেখাও যে পি ও কিউ দুটি সদৃশ সমান্তরাল বলের কিউ কে পি স্কোয়ার বাই কিউতে পরিবর্তন করে পি এর সাথে স্থান পরিবর্তন করলে এদের লব্ধির অবস্থান একই থাকে। অর্থাৎ দেখাইতে হবে এই পরিবর্তন করার পরেও এদের লব্ধির অবস্থান চেঞ্জ হয় না, এদের লব্ধির অবস্থান চেঞ্জ হয় না। কারণ আগে দেখো পি ও কিউ দুটি সদৃশ সমান্তরাল বল, আমার নীল কলম কই, এই যে পি ও কিউ দুটি সদৃশ সমান্তরাল বল। আরে নীল কলমের তো কালি কমে গেছে। পি ও কিউ দুটি সদৃশ সমান্তরাল বল। ধরো পি এখানে কাজ করতেছে, তাহলে এ বিন্দু কিউ, শোনো তুমি উপরের দিকেও নিতে পারো নিচের দিকেও নিতে পারো, কোনো সমস্যা নাই। সদৃশ সমান্তরাল বলা আছে মানে সমান্তরাল হবে এবং একই দিকে হবে। তুমি উপরের দিকেও নিতে পারো নিচের দিকেও নিতে পারো, কোনো সমস্যা নাই। কোনো কোনো বইয়ে দেখো উপরের দিকে নিচে, কোনো কোনো বইয়ে নিচের দিকে, তোমার যেটা খুশি। মানে পি এবং কিউ কে উপরের দিকেও নিতে পারো নিচের দিকেও নিতে পারো। উপরের দিকে নিলে লব্ধি উপরের দিকে হবে, নিচের দিকে নিলে লব্ধি নিচের দিকে হবে। তো পি এবং কিউ দুইটা বল কাজ করতেছে, তাহলে আমি ধরলাম এদের লব্ধি কাজ করতেছে সি বিন্দুতে। আমি ধরলাম এদের লব্ধি কাজ করতেছে সি বিন্দুতে, দুইটা চিহ্ন দিয়ে লব্ধি বুঝাইলাম, দুইটা তীর চিহ্ন দিয়ে লব্ধি বুঝাইলাম। তোমরা লিখবা ধরি পি এবং পরীক্ষা এভাবে লিখবা, ধরি পি এবং কিউ বলদ্বয় এ এবং বি বিন্দুতে ক্রিয়ারত এবং এদের লব্ধি কাজ করতেছে সি বিন্দুতে। তাহলে আমি কি লিখতে পারি? পি ইন্টু এসি ইকুয়ালস টু কিউ ইন্টু বিসি, এটা লিখতে পারি। এটা তো একদম বেসিক জিনিস, পি ইন্টু এসি ইকুয়ালস টু কিউ ইন্টু বিসি, তাই না? আমি ধরলাম পি এবং কিউ দুইটা বল এ এবং বি বিন্দুতে ক্রিয়ারত, এদের লব্ধি কাজ করতেছে সি বিন্দুতে। তাহলে পি ইন্টু এসি ইকুয়ালস টু কিউ ইন্টু বিসি। তাহলে কি লেখা যায়? এসি বাই কিউ ইকুয়ালস টু বিসি বাই পি লেখা যায় না? দেখো এসি বাই কিউ ইকুয়ালস টু বিসি বাই পি লেখা যায়, কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা এখানে নাই। ইনফ্যাক্ট এখান থেকে এটাও করা যায়। ধরো এই যে নর্মালি আমরা যে কাজটা করি, এসি বাই কিউ আর গুণন করে দিয়েছি, মানে আর আর ই করে ফেলছি, এসি বাই কিউ হচ্ছে বিসি বাই পি। এখন যদি যোগ করে দেই উপরে এসি প্লাস বিসি ডিভাইড বাই পি প্লাস কিউ, এসি প্লাস বিসি ডিভাইড বাই পি প্লাস কিউ, এতে কি আসতেছে দেখো এসি প্লাস বিসি, এসি প্লাস বিসি। দেখো এসি প্লাস বিসি মানে কি? এসি প্লাস বিসি মানে হচ্ছে এ বি, এসি প্লাস বিসি মানে হচ্ছে এ বি। একবারে লিখে ফেলতে, তোমরা পরের লাইনে লিখবা, তোমরা পরের লাইনে লিখবা এসি প্লাস বিসি, এটা জায়গায় বলবা এ বি। এসি প্লাস বিসি ইকুয়ালস টু এ বি, আমি এ বি এর মান বসাই দিছি। তাহলে এখান থেকে আমি বের করবো কি? এখান থেকে আমি এসি বের করব। তো এসি বের করবো যে এইটা আর এইটা সমান। এখান থেকে আমি যদি এসি বের করি, এসি কত কি হবে? কিউ ইন্টু এ বি, আর গুণন করে দিলাম কিউ দিয়া, কিউ ইন্টু এ বি ডিভাইড বাই পি প্লাস কিউ। এখান থেকে এসি বের করলাম। অনেকে ভাবতে পারো যে ভাই এসি যে বের করলেন আমি কেমনে বুঝবো যে এসি বের করতে হবে, বিসি বের করলে হবে না? হ্যাঁ, বিসি বের করলেও হবে, কোনো টেনশন নাই, দুইভাবেই করা যায়। এসি দিয়েও করানো যাবে, বিসি দিয়েও দেখানো যাবে। আগে দেখো আমরা কি করতে চাইতেছি, তুমি আগে দেখো আমি কি করতে চাইতেছি। তুমি এখান থেকে এসি বের করে এসি দিয়েও দেখাইতে পারবা, বিসি বের করে বিসি দিয়েও দেখাইতে পারবা। আমরা তো সবসময় বাম পাশের সাপেক্ষে বের করি নর্মালি, তুমি বিসি বের করে বিসির সাপেক্ষেও দেখাইতে পারবা, কোনো অসুবিধা নাই। আগে দেখো আমি কি করতে চাইতেছি। এখান থেকে এসি বের করলাম, এসি কত কি আসছে? কিউ ইন্টু এ বি ডিভাইড বাই পি প্লাস কিউ। এটা হচ্ছে নর্মাল অবস্থায় পি এবং কিউ দুইটি সদৃশ সমান্তরাল বল কাজ করতেছে। আমি ধরলাম এ এবং বি বিন্দুতে এবং এদের লব্ধি কাজ করতেছে সি বিন্দুতে। তাহলে এখান থেকে পাইলাম এসি ইকুয়ালস টু এইটা। কেউ যদি বিসি বের করে কোনো সমস্যা নাই, বাট আমি এসি দিয়ে দেখাবো। এখন এই যে এসি পাইলাম এইটা। এখন প্রশ্নে কি বলছে? প্রশ্নে বলছে কিউ কে পি স্কোয়ার বাই কিউতে পরিবর্তন করে। দেখো কিউ এর জায়গায় পি স্কোয়ার বাই কিউ, কিউ এর জায়গায় পি স্কোয়ার বাই কিউ। আচ্ছা দাঁড়াও, ওয়েট, কিউ এর জায়গায় পি স্কোয়ার বাই কিউ তে পরিবর্তন করে, কিউকে পি স্কোয়ার বাই কিউতে পরিবর্তন করে পি এর সাথে স্থান পরিবর্তন করলে, ভালো করে বুঝো, কিউকে কনভার্ট করব পি স্কোয়ার বাই কিউতে, পি স্কোয়ার বাই কিউতে কনভার্ট করে পি এর সাথে স্থান পরিবর্তন করব। অর্থাৎ পি চলে যাবে এইখানে, এইটা চলে আসবে এইখানে, ভালো করে বুঝো। কিউকে পি স্কোয়ার বাই কিউতে কনভার্ট করে পি এর সাথে স্থান পরিবর্তন, অর্থাৎ পি চলে যাবে এইখানে, পি চলে যাবে এইখানে, আর
পি স্কোয়ার বাই কিউ চলে আসবে এইখানে। ভালো করে বুঝছো প্রশ্নে কি বলছে। দেখো আমি এখন কিউ মুছা দিই, তোমরা একই চিত্রে আগাবা, বাট আমি আগেরটা কাজ তো শেষ, এখন আমি নতুন চিত্রটা লিখলাম যে পি কিউকে পরিবর্তন করছি পি স্কোয়ার বাই কিউ, তারপর সেটা পি এর সাথে ইন্টারচেঞ্জ হয়ে গেছে। পি স্কোয়ার বাই কিউ চলে এসছে পি এর জায়গায়, পি চলে গেছে কিউ এর জায়গায়। বোঝা গেল স্থান পরিবর্তন। এখন ধরলাম এই পরিবর্তনের পরে লব্ধি ডি বিন্দুতে কাজ করতেছে, আমি ধরলাম, লিখবা তোমার লিখবা ধরি পি স্কোয়ার বাই কিউ, তোমরা লিখবা যে পি স্কোয়ার বাই কিউ, এটা চিত্রে লিখে দিলে হবে একই চিত্রে। আগে তো ছিল এখানে পি, এইখানে কিউ, তাই না? তোমরা একই চিত্রে রাখবা, তোমাদের চিত্র চেঞ্জ করতে হবে না, এই যে এইভাবে থাকবে। তারপর লিখবা ধরি পি স্কোয়ার বাই কিউ এবং পি বলয়ের লব্ধি ডি বিন্দুতে কাজ করে। আগে কাজ করতেছিল সি বিন্দুতে, এখন কাজ করতেছে ডি বিন্দুতে। ভালো করে বুঝছো, আগে লব্ধি কাজ করতেছিল সি বিন্দুতে, এখন লব্ধি কাজ করতেছে ডি বিন্দুতে। আমরা অন্য একটা বিন্দু ধরলাম, কিন্তু প্রশ্নে কি বলছে? প্রশ্নে বলছে দেখাইতে হবে এদের লব্ধির অবস্থান একই থাকে। অর্থাৎ প্রশ্নে বলছে দেখাও যে আগে লব্ধি সি বিন্দুতে হইলে পরে লব্ধি সি বিন্দুতেই থাকবে। তো আমি করব কি, আমি ধরে নিলাম যে না, আগে লব্ধি ছিল সি বিন্দুতে, এখন লব্ধি কাজ করতেছে ডি বিন্দুতে। ভালো কথা বুঝছো, আমি নতুন একটা বিন্দু ধরলাম। এখন আমি প্রমাণ কেমনে করব যে এই দুইটা বিন্দু আসলে একই বিন্দু? আমার তো এটা দেখাইতে হবে যে লব্ধি আসলে চেঞ্জ হয় নাই, আগের বিন্দুতেই আছে। তাহলে আমি কি দেখাবো? আমি আগে বের করছিলাম এসি, এখন নতুন কন্ডিশন থেকে বের করবো এডি। ভালো করে বুঝো, আগে আমার প্ল্যান দেখো, আমার প্ল্যানটা আগে বোঝো। প্রথম কন্ডিশন যেটা একদম সিম্পল কন্ডিশন, ওখান থেকে আমি এসি বের করছি। এখন যদি আমি এখান থেকে এডি বের করি এবং বের করে যদি দেখি যে এডি এবং এসি সমান, ধরো আমি এখানে এসি বের করে রাখছি, নতুন কন্ডিশনটা থেকে আমি এডি বের করলাম, বের করে যদি দেখি এডি এবং এসি সমান, তাইলে তো আমি বলে দিতে পারবো যে সি এবং ডি আসলে একই বিন্দু। এডি এবং এসি যদি সমান হয়ে যায় তাইলে আমি বলে দিতে পারবো যে এসি এবং এডি যেহেতু সমান, সুতরাং সি এবং ডি আসলে একই বিন্দু, আলাদা বিন্দু হইতে পারে না। এই ম্যাথটা আরেকজন চাইলে কিভাবে করতে পারে? ধরো সে এখান থেকে এসি বের করলো না, কেউ এখান থেকে বিসি বের করলো, হইতেই পারে। যদিও আমি এসি দিয়ে করব, কেউ যদি এখান থেকে বিসি বের করে, এবং পরবর্তীতে এখান থেকে বিডি বের করে, সে যদি দেখায় বিসি সমান বিডি, তাও তো তার কথা সত্য। এইভাবেও দেখানো যায় যে সি এবং ডি একই বিন্দু। আবার কেউ যদি বলে না আমি আগে বিসি বের করবো, এখান থেকে বের করবো বিসি, সেকেন্ড কন্ডিশন থেকে বের করবো বিডি, তারপর যদি আমি দেখাইতে পারি বিসি এবং বিডি সমান, তাও তো আমার কথা সঠিক। হ্যাঁ, তারটাও হবে। কাজে ম্যাথগুলো তুমি দেখো, বইয়ে যেভাবে আছে, গাইডে যেভাবে আছে, এভাবে করতে হবে জিনিসটা তা না, তুমি ফিল করো। সি এবং ডি দুইটাকে একই বিন্দু দেখাইতে হবে। তাইলে কেউ এইভাবেও দেখাইতে পারে, এখান থেকে এসি বের করে এইভাবে, কেউ যদি এখান থেকে বিসি বের করে তারপরে বিডি বের করে দেখায়, কোনো সমস্যা নাই। তো আমি এইটাকে চুজ করলাম, তো আমি এসি বের করে ফেলছি, এখন এডি বের করব। এসি বের করে ফেলছি, এখন এডি বের করব। এখন আমার টার্গেট কি? এখন আমার টার্গেট হচ্ছে এডি বের করা। এসি বের করে ফেলেছি, এডি বের করতে হবে। কি লিখবো? যে কোনো একটি বল পি স্কোয়ার বাই কিউ ইন্টু লব্ধির ক্রিয়া রাখার দূরত্ব এ থেকে ডি। এখন কিন্তু লব্ধি ডি বিন্দুতে, এই যে এখন এই বলটা হচ্ছে পি স্কোয়ার বাই কিউ, এবং এই লব্ধির ক্রিয়াবিন্দু থেকে লব্ধির দূরত্ব, মানে পি স্কোয়ার বাই কিউ বলের ক্রিয়াবিন্দু থেকে লব্ধির দূরত্ব হচ্ছে এডি। এই যে এডি, যে কোনো একটা বল পি স্কোয়ার বাই কিউ ইন্টু লব্ধির দূরত্ব, মানে লব্ধি পর্যন্ত তার দূরত্ব এডি ইকুয়ালস টু, এখানে এখন বল কত? এখন কিন্তু এখানে পি, এই কেউ আবার এখানে কিউ নিও না, পি এবং কিউ প্রথমে ছিল, সেকেন্ড কন্ডিশনে পি স্কোয়ার বাই কিউ এবং এখানে পি ইন্টু বিডি। ভালো করে দেখো, একটু ভালো করে বইছো। আর না পারলে আমাকে কমেন্ট করে বলবা, অবশ্যই কমেন্ট করে বলবা। দেখো পি স্কোয়ার বাই কিউ, এটা ক্রিয়াবিন্দু থেকে লব্ধি দূরত্ব এডি ইকুয়ালস টু পি লব্ধি দূরত্ব বিডি। এখন এখান থেকে পি কাইটা দাও, দেখো এখানে আছে পি স্কোয়ার, এখানে আছে পি স্কোয়ার একটা পি কাটাকাটি করে দাও, একটা পি স্কোয়ার এবং একটা পি কাটাকাটি করে দাও, তাহলে এখানে থাকবে শুধু বিডি, থাকবে। দেখো আমার টার্গেট কিন্তু এডি বের করা, আমি এখানে লিখে রাখি, আমার টার্গেট ছিল এখান থেকে এডি বের করা। তাহলে এখান থেকে কি লেখা যায়? এখানে লেখা যায় এডি বাই কিউ, এডি বাই কিউ, আর গুণন করে দাও এডি, আচ্ছা এডি বাই কিউ
ইকুয়ালস টু বিডি বাই পি। বিডি বাই পি, দেখো এ ডি বাই কিউ, পিটা এ পাশে ভাগ হয়ে যাবে বিডি বাই পি। এটাকে কীভাবে লেখা যায়? এ ডি প্লাস বিডি উপরে যোগ করে দাও, এ ডি প্লাস বিডি যোগ করে দাও, নিচে পি প্লাস কিউ যোগ করে দাও, নিচে পি প্লাস কিউ যোগ করে দাও, উপরে এ ডি প্লাস বিডি যোগ করে দাও, কোনো সমস্যা নাই তো। তাহলে এ ডি প্লাস বিডি যোগ করলে কি হবে? এ ডি প্লাস বিডি যোগ করলে হবে এ বি, আর নিচে পি প্লাস কিউ থাকলো, নিচে পি প্লাস কিউ থাকলো। এখন খেয়াল করে দেখো, এই যে আমার এখান থেকে দরকার কি, আমার টার্গেট কি ছিল? আমার টার্গেট ছিল এডি বের করা। এই যে দেখো, এই যে এডি বের করা, এডি বের করা মনে আছে? আমরা দেখাবো এডি সমান এসি, আমাদের আলটিমেটলি দেখাইতে হবে এডি সমান এসি। তো এসি তো আমি বের করে রাখছি, তাহলে এখান থেকে এডি বের করবো। এই যে এডি বাই কিউ সমান লাস্টে আসছে এইটা এ বি বাই পি প্লাস কিউ। তাহলে এখন দেখো এখান থেকে এডি সমান কি আসে, আর গুণ করে দাও এই দুইটা থেকে, এই যে এই দুইটা থেকে, মাঝখানেগুলো তো আমার দরকার পড়তেছে না। সুতরাং এখান থেকে কি লিখতে পারি দেখো, এ ডি সমান কিউ দিয়ে গুণ করে দাও, কিউ ইন্টু এ বি, কিউ ইন্টু এ বি, এই যে কিউটা এই পাশে গিয়ে গুণ হয়ে গেছে, ডিভাইড বাই পি প্লাস কিউ। এই যে দেখো জাদু, কই মিল গয়া সিনেমার জাদু। এই যে এসি সমানো হচ্ছে কিউ ইন্টু এ প্লাস বি বাই পি প্লাস কিউ, এডি সমানো হচ্ছে কিউ ইন্টু এ বি বাই পি প্লাস কিউ। দুইটা সেম, দুইটা সেম হয়ে গেছে, তাইলে আমি মুছে দেই। সুতরাং এডি সমান এসি, অর্থাৎ সি এবং ডি আসলে একই বিন্দু, সি এবং ডি আসলে একই বিন্দু। সুতরাং লব্ধির অবস্থান একই থাকবে। আগে লব্ধি ছিল সি বিন্দুতে, পরে লব্ধি ডি বিন্দুতে গেছে, কিন্তু আসলে এই সি এবং ডি একই বিন্দু, লব্ধির স্থান পরিবর্তন হবে না। আমাকে একটু বলো তো, তোমরা কি ম্যাথটা ফিল করতে পারছো? তুমি এডি আর এসি দিয়ে দেখাও, কেউ যদি বিসি আর বিডি দিয়ে দেখায়, কোনো সমস্যা নাই। আমাকে বলো ম্যাথটা বুঝতে পারছো কিনা। স্থিতিবিদ্যা অধ্যায়ে একদিনে 5টার বেশি ম্যাথ করানো কষ্টকর, হোয়াইট বোর্ডে পড়াইলে। ডিজিটাল বোর্ডে থাকলে হয়তো 7টা বা 8টা করানো যাইতে পারে, কিন্তু তুমি 5টা ম্যাথ কোনো অসুবিধা না। এনশিওর করবা যে এই 5টা ম্যাথ এই জীবনে আর ভুল হবে কিনা এবং মুখস্থ করতে হবে কিনা। অর্ধেক মানুষ স্থিতিবিদ্যার ম্যাথ মুখস্থ করে, কারণ এরা বুঝেই না কখন কি করব। তো সবচেয়ে বেশি কমন ম্যাথগুলো স্যাররা দাগায় দেয়, বলে 8.1 থেকে 15টা, 8.2 থেকে 10টা, 8.3 থেকে 15টা, টোটাল 40টা ম্যাথ মুখস্থ করে ফেলবে। এটা কোনো কথা হইলো? আমাকে বলো বোঝা গেছে কিনা, এই 2টা ম্যাথ ক্লিয়ার হয়েছে কিনা। আর কোনোদিন এই 2টা ম্যাথ পরীক্ষায় আসলে ভয় হবে কিনা, করতে পারবা কিনা, করতে পারবা কিনা? হ্যাঁ পোলাপান, স্থিতিবিদ্যা কঠিন, স্থিতিবিদ্যা কি কঠিন? বুঝছি। আজকে কি পড়াইতেছেন? 8.3 পড়াইতেছি। জি বুঝতে পারছি। আরে সেরা, দেখছো স্থিতিবিদ্যা সহজ না? স্থিতিবিদ্যা কি কঠিন? বলো আমাকে, বলো স্থিতিবিদ্যা কি কঠিন? স্থিতিবিদ্যা কঠিন না, মানুষজন এটাকে কঠিন বানায় রাখছে। মানুষ বলবে হ্যাঁ স্থিতিবিদ্যা কঠিন কঠিন, মানুষ তো কণিককেও কঠিন বলে, বলে অরাবৃত্ত উপবৃত্ত অধিবৃত্ত কঠিন। কণিক আসলে কঠিন, কোনো দিক দিয়ে কঠিন না। মানুষ বুঝে না, পড়ে না, তাদের কাছে তো কঠিন লাগবেই। তুমি বুঝে পড়বা, তুমি দিনে একটা ম্যাথ করো, কোনো অসুবিধা নাই। ওই একটা ম্যাথ তুমি যদি বুঝে করো, তোমার কাছে কোনো দিনই ম্যাথের কোনো টপিক, কোনো অধ্যায় কঠিন লাগবে না। তুমি বুঝবা না, আধা বুঝা অর্ধেক বুঝা ম্যাথ করে বসে থাকবা, তোমার কাছে তো কঠিন লাগবেই। দেখো এর পরের যে প্রশ্নটা হচ্ছে, এটাও পরীক্ষা অনেকবার আসছে। একজন লোক, এত বড় বড় প্রশ্ন, এটাই সমস্যা। একজন লোক একটি লাঠি কাঁধের উপর, একজন লোক একটি লাঠি কাঁধের উপর অনুভূমিকভাবে স্থাপন করে, অনুভূমিকভাবে স্থাপন করে এর এক প্রান্তে হাত রেখে, এর এক প্রান্তে হাত রেখে অপর প্রান্তে ডব্লিউ ওজনের একটি বস্তু বহন করছে। অপর প্রান্তে ডাব্লিউ ওজনের একটি বস্তু
বহন করছে। যদি তার কাঁধ হতে বস্তু ও হাতের যদি তার কাঁধ হতে বস্তু ও হাতের দূরত্ব যথাক্রমে এ ও এক্স হয় তবে প্রমাণ করো যে তার কাঁধের উপর চাপের পরিমাণ হবে কাঁধের উপর চাপের পরিমাণ হবে W ইন্টু 1+a/x। দেখো এটা হচ্ছে প্রশ্ন। সবাই প্রশ্নটা তুলে ফেলো, সবাই টুক করে প্রশ্নটা তুলে ফেলো। আমার আবার সর্দি দেখা যেতেছে, বুঝলাম না কোনো কারণ ছাড়া। দেখো সবাই আগে প্রশ্নটা তোলো, অথবা তোমার বই থেকে খুঁজে বের করে রাখতে পারো, যে স্যারের বই হোক না কেন, এটা অনেকবার বোর্ডে আসছে, বুয়েটাও একবার আসছে, ঠিক আছে, সবার বইয়ে আছে। একজন লোক একটি লাঠি কাঁধের উপর অনুভূমিকভাবে স্থাপন করে এর এক প্রান্তে হাত রেখে অপর প্রান্তে W ওজনের একটি বস্তু বহন করছে। মনে করো তোমরা ফেরিওয়ালা দেখছো না, এই যে এইভাবে একটা লাঠি ধরে পিছনে একটা বস্তু বাঁধা। ধরো একটা ফেরিওয়ালা, এই যে আমার এটা একটা লাঠির ওই পিছনে একটা বস্তু বাঁধা, বা ওই পিছনে কোনো কিছু একটা সে ক্যারি করতেছে, আর এদিকে হাত দিয়ে ধরে রাখছে। হাত দিয়ে যদি ধরে না রাখে তাহলে তো ওটা পড়ে যাবে। মনে করো এটা হচ্ছে ফেরিওয়ালা, এটা হচ্ছে তার কাঁধ, এটা হচ্ছে হাত। না, অত নিচে হাত থাকে না তো। আচ্ছা হয়েছে, এটা এই ফেরিওয়ালার গলা অনেক লম্বা। তো দেখো এই যে এইটা হচ্ছে তার কাঁধ, সে কাঁধের উপর একটা লাঠি, এটা হচ্ছে তার কাঁধের উপর একটা লাঠি, এই লাঠির এই মাথায় একটা W ওজনের বস্তু ঝুলাই রাখছে সে। এটা হচ্ছে একটা লাঠি, এই লাঠিতে ফেরিওয়ালা কি করতেছে, এই পিছনে সে সামনের দিকে যাচ্ছে, এই যে এভাবে টুক 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 করে সামনের দিকে যাচ্ছে, পিছনে একটা W ওজনের বস্তু। তো পিছনে বস্তু আছে, মনে করো সামনে কোনো বস্তু নাই। নর্মালি তো ফেরিওয়ালারা দুই পাশে দুইটা বস্তু নেই, এই পাশে একটা এই পাশে একটা, যাতে ব্যালেন্স হয়ে থাকে। বাট এখানে যেহেতু এক পাশে বস্তু, দেখো এক প্রান্তে হাত রেখে অপর প্রান্তে W ওজনের একটি বস্তু স্থাপন করছেন। এক প্রান্তে যেহেতু বস্তু, তাহলে আরেক প্রান্তে যদি কিছু না থাকে তাহলে কিন্তু হাত দিয়ে এভাবে ধরে রাখতে হবে। যদি হাত দিয়ে ধরে না রাখে তাহলে এটা পড়ে যাবে উল্টে। মনে করো যে এই পিছনে বস্তু আছে কিন্তু সামনে সে কোনো কিছুতে ধরে রাখে নাই, তাহলে তো গিয়ে উল্টে পড়ে যাবে। এই জন্য কি করতে হবে, এই হাত দিয়ে এখানে ধরে রাখতে হবে, নিচের দিকে চাপ প্রয়োগ করে রাখতে হবে। হাত দিয়ে এমনি ধরে রাখতে হবে পিছনে বস্তু, আর সামনে হাত দিয়ে নিচের দিকে চাপ প্রয়োগ করে রাখতে হবে। প্রশ্নে বলছে এক প্রান্তে হাত রেখে আছে, ধরো এটা হচ্ছে প্রান্ত, এই যে এক প্রান্তে, এই প্রান্তে হাত, মনে করো এইগুলো হচ্ছে তার লম্বা লম্বা হাত, এই ফেরিওয়ালার হাত, এইটা একটা হাত, এইটা আরেকটা হাত, দুইটা হাত দিয়ে এসে এইভাবে শক্ত করে নিচের দিকে বল প্রয়োগ করতেছে। কত বল প্রয়োগ করতেছে এটা তো কিছু বলা নাই, ধরলাম কি ধরবো, WP ধরলাম, পি বল প্রয়োগ করতেছে। এই যে এটা হচ্ছে তার কাঁধ, ফেরিওয়ালার কাঁধের পিছনে W ওজনের বস্তু বহন করতেছে। এক প্রান্তে এই যে লাঠির এক প্রান্তে W ওজনের বস্তু, আর এক প্রান্তে সে, মানে যে এক প্রান্তে হাত দিয়ে ধরে রাখছে। আচ্ছা, এক প্রান্তে হাত দিয়ে ধরে রাখছে মানে কি, নিচের দিকে বল প্রয়োগ করতেছে, উপরের দিকে তো বল প্রয়োগ করবে না, বস্তুটা এইদিকে আছে, মানে লাঠিটা উপরের দিকে এমনিই বল ক্রিয়া করবে। তুমিও যদি উপরের দিকে বল প্রয়োগ করো তাহলে তো এটা পড়েই যাবে। তো লাঠিটাকে নিচের দিকে টান দিয়ে ধরে রাখতে হবে। তো ধরলাম এই হাত দিয়ে সে P পরিমাণ বল প্রয়োগ করতেছে। তো প্রশ্নে বলছে যদি তার কাঁধ হতে এটা হচ্ছে কাঁধ হতে বস্তু ও হাতের দূরত্ব যথাক্রমে, মানে বস্তুর দূরত্ব হচ্ছে A, কাঁধ হতে এইটা, এই যে এখান থেকে এই পর্যন্ত কাঁধ হতে বস্তুর দূরত্ব A, এবং কাঁধ হতে হাতের দূরত্ব যদি X হয়, হ্যাঁ রাইট, ঠিক আছে। প্রশ্নে বলছে যদি কাঁধ হতে, এটা হচ্ছে
কাঁধ হতে বস্তুর দূরত্ব এবং হাতের দূরত্ব যথাক্রমে বস্তুর দূরত্ব এ, এই যে কাঁধ হতে বস্তুর দূরত্ব এ এবং হাতের দূরত্ব এক্স হয়, এই যে এখানে হাত দিয়ে ধরে রাখছে, তবে প্রমাণ করো যে কাঁধের উপর চাপের পরিমাণ হবে ডাব্লু ইন্টু 1+a/x। এখন আমি এই চিত্র মুইসা দিলাম, ধরো এইটা হচ্ছে কাঁধ, দাঁড়াও আমি এই মাথা মুথা মুইসা দিলাম, চিত্র এইভাবে আগাইতে হবে না। ধরো এই যে এইখানে হাত দিয়ে বল প্রয়োগ করছে নিচের দিকে পি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে এক্স, এইটা হচ্ছে ফেরিওয়ালার কাঁধ। এখন প্রশ্নে বলছে এই কাঁধের উপর কতটুকু চাপ প্রয়োগ হবে, প্রমাণ করো যে দেখাইতে হবে। এই যে এখানে বস্তুটা পিছনের দিকে ঝুলতেছে, সে হাত দিয়ে সামনে পি বলে নিচের দিকে বল প্রয়োগ করে রাখছে যাতে উল্টে পড়ে না যায়। তো এখন জিনিসটা তো ভারসাম্য অবস্থায় থাকবে, উনি তো ভারসাম্য বজায় রেখে হেঁটে হেঁটে যাবে, তার মানে এটা সাম্যাবস্থায় আছে। তো সাম্যাবস্থায় যদি থাকে তাহলে এই দুটা লব্ধি কোথায় কাজ করবে? লব্ধি কাজ করবে ঠিক কাঁধ বরাবর নিচে, অন্য কোনো জায়গায় তো কাজ করার জায়গা নাই, একটাই সাপোর্ট, এখানে সাপোর্ট হচ্ছে এই লোকের কাঁধ। তো কাঁধে টোটাল বলের মান কত হবে? ডাব্লু প্লাস পি। ডাব্লু প্লাস পি, আচ্ছা তুমি এটা নাম দিতে পারো এ বি সি, নাম দিতে পারো, এটা দিলা এ, এইটা দিলা বি, কারণ প্রশ্নে তো লিখতে হবে। কীভাবে লিখবা? যে ধরি একটা লাঠির এক প্রান্ত এ বিন্দুতে একটা ওজন ডাব্লিউ কাজ করতেছে আর অপর প্রান্ত বিতে লোকটি তার হাত দিয়ে ধরে রাখছে। তো কাঁধ হচ্ছে সি বিন্দুতে, তাহলে সি থেকে এ এর দূরত্ব হচ্ছে এ, প্রশ্নে বলা আছে এ পরিমাণ, মানে কাঁধ হতে ওজনের দূরত্ব এ পরিমাণ, স্মল এ পরিমাণ, আর কাঁধ হতে হাতের দূরত্ব স্মল এক্স পরিমাণ বলা আছে। এটা হচ্ছে সি বিন্দু। এখন প্রশ্নে দেখাইতে বলছে যে কাঁধের উপর চাপের পরিমাণ হবে, বলছে দেখাও যে কাঁধের উপর চাপের পরিমাণ, কাঁধের উপর চাপের পরিমাণ এইটা। তো আমরা কি দেখতেছি? কাঁধের উপর টোটাল চাপ কত? এইটা দেখো, এখানে লোকটির কাঁধের উপর চাপের পরিমাণ আমরা দেখতে পারতেছি কত? ডাব্লু প্লাস পি, এইটা। আর প্রশ্নে দেখাইতে বলছে কত? এইটা, তাই তো? তার মানে এইটাকে কনভার্ট করতে হবে। এই যে এখানে এই যে দুইটা বলের যে লব্ধি নিচের দিকে কাজ করছে ডাব্লু প্লাস পি, এই ডাব্লু প্লাস পিটাই হবে লোকের উপর বা লোকের কাঁধের উপর প্রযুক্ত চাপের পরিমাণ। কেন? তোমরা একটা জিনিস তো পড়ছো ফিজিক্সে, ফিজিক্সে না, এটা সবাই জানো, প্রত্যেক ক্রিয়ারই একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। তো এখানে এই লোকের কাঁধের উপর যদি ডাব্লু প্লাস পি পরিমাণ বল নিচের দিকে কাজ করে, তাহলে উপরের দিকে প্রতিক্রিয়া বল হবে এটা সমান, উপরের দিকে প্রতিক্রিয়া, যদিও এটা চিত্রে না আঁকলেও চলবে। ধরো আমি প্রতিক্রিয়া বলকে ধরলাম আর, তা লোকের কাঁধের উপর নিচের দিকে বল যদি হয় ডব্লু প্লাস পি, তাহলে উপরের দিকে চাপও হবে আর, মানে ডাব্লু প্লাস পি এর সমানই। এটা আর চিত্রে আঁকলেও হবে না আঁকলেও হবে, এটা তোমরা জানি যে সমান। এটা ডাব্লু প্লাস পি হলে আর এর ভ্যালু মানে চাপের ভ্যালু হবে ডাব্লু প্লাস পি। তাহলে এখন আমরা কেমনে দেখাবো? দেখো আমরা দেখাবো কেমনে, এই যে ডাব্লু প্লাস পি এইটা হচ্ছে আমরা দেখতেছি চিত্র থেকে, আর দেখাইতে বলছে ডাব্লু ইন্টু 1+a/x। তাহলে কেমনে দেখাবো? দেখো, তো এখান থেকে দেখানোর খুব ভালো বুদ্ধি হচ্ছে, আমি এখান থেকে কি লিখতে পারি খেয়াল করে দেখো, ডাব্লু ইন্টু এ, ডাব্লু ইন্টু এ মানে যে কোনো একটা বল, সেই বলের ক্রিয়াবিন্দু থেকে লব্ধির দূরত্ব মানে ডাব্লু ইন্টু এ ইকুয়ালস টু পি ইন্টু এক্স। দেখো ডাব্লু ইন্টু এ ইকুয়ালস টু, এই যে ডাব্লু ইন্টু এ, ডাব্লু ইন্টু ক্রিয়াবিন্দু থেকে লব্ধির দূরত্ব ইকুয়ালস টু পি ইন্টু এক্স। এখন দেখো আমার যেটা দেখাইতে বলছে সেখানে কিন্তু ডাব্লু ডাব্লুর মতোই আছে, ডাব্লু কিন্তু চেঞ্জ হয় নাই, শুধু পি এর মানটা বাইর করতে হবে। দেখো ডাব্লু প্লাস পি আর এখানে আছে ডাব্লু ইন্টু সামথিং, মানে পি এর মান বাইর করতে হবে। তাহলে এখান থেকে কি লিখতে পারি? পি ইকুয়ালস টু কি লিখতে পারি? ডাব্লু ইন্টু এ বাই এক্স, ডাব্লু ইন্টু এ বাই এক্স। তাহলে এখন যদি এখানে পি এর মান বসাই দিই, দেখো এই যে চাপ ডাব্লু প্লাস পি, পি এর মান কত? পি এর মান হচ্ছে ডাব্লু এ বাই এক্স, ডাব্লু কমন নিয়ে নেও 1+a/x। এর চাইতে সহজ ম্যাথ আরও হয় বলো তো? এইগুলা পরীক্ষায় আসে, এর চাইতে সহজ ম্যাথও হয় বলো? আমি কমেন্ট পড়ি, পিছনে পিছনে গিয়ে কমেন্ট পড়ি, আমার এই ফোনটা কয়দিন যাবত ডিস্টার্ব করতেছে, কমেন্ট পড়ি, বলো এর চাইতে সহজ ম্যাথও হইতে পারে? কেউ কি আসো এই ম্যাথটা বোঝো নাই, ফিল করতে পারো নাই? একটা লোক তার কাঁধের উপর একটা লাঠি দিয়ে পিছনে একটা ওজন ঝুলে রাখছে, তো পিছনে যদি ওজন ঝোলে তাহলে সামনে হাত দিয়েও নিচের দিকে বল প্রয়োগ করে রাখতে হবে, নাহলে তো ওটা উল্টে যাবে। বোঝা গেল? প্রশ্নে বলা আছে কাঁধ থেকে ওজনের দূরত্ব এ এবং এই হাতের দূরত্ব হচ্ছে এক্স।
এত সহজ ম্যাথ পরীক্ষা আসলে যদি না পারো, খালি একটু বোঝো, তাহলে কিচ্ছু মুখস্থ করতে পারো, পরীক্ষার আগে দিন না দেখে গেলেও পারবা। তুমি যদি এই স্থিতিবিদ্যার ম্যাথগুলা বুঝতে পারো, পরীক্ষার আগের দিন না দেখে গেলেও পারবা, কারণ এগুলো বেসিক জিনিস। এখানে না মুখস্থ করার কিচ্ছু আছে, না মনে রাখার কিচ্ছু আছে, শুধুমাত্র ত্রিকোণমিতি সূত্রগুলো জানা থাকা লাগবে। একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে তোমরা তো দেখছোই 8.1, 2 এবং 3 ত্রিকোণমিতির অনেক টাইপ আছে, মানে ফার্স্ট পেপারে ত্রিকোণমিতির সূত্রগুলো জানা থাকা লাগবে। বিশেষ করে 7.7 ফার্স্ট পেপার ত্রিকোণমিতি 7.7 সূত্রগুলা, সাইনের সূত্র, কোসাইনের সূত্র, ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র, এই সূত্রগুলা লাগবে, ত্রিকোণমিতির সূত্রগুলা জানা থাকা লাগবে। দেখছো এর প্রশ্ন চাইতে উত্তর ছোট, এই ম্যাথের প্রশ্নের চাইতে উত্তর ছোট। প্রশ্ন লিখতে লিখতেই তো আমি টায়ার্ড হয়ে যাচ্ছি, ম্যাথ করাবো কেমনে বলো তো? একটা প্রশ্ন লিখতেই হোয়াইট বোর্ড ভরে যায়। উফ, এখন চলো আরও 2টা ম্যাথ করাবো আজকে ক্লাসে, আরও 2টা ম্যাথ করাবো, তারপর ছুটি। 2টা ম্যাথ করাবো। দেখো এতক্ষণ আমরা সদৃশ সমান্তরাল বল পড়ে আসলাম, এখন বিসদৃশ সমান্তরাল বলের ম্যাথ শুরু করি কয়েকটা, তারপর আগামীকালকে ক্লাস নিব। আগামীকালকে ক্লাসে স্থিতিবিদ্যা খতম, টাটা বাই বাই। পি ও কিউ, যেখানে পি গ্রেটার দেন কিউ, যখন বিসদৃশ সমান্তরাল বল বলবে তখন প্রশ্নে বলা থাকবে যে কোন বলের মানটা বড়, কারণ আমরা থিওরিতে দেখছি যে বলের মানটা বড় হয় লব্ধিটা সেই দিকে থাকে, এই জন্য বলা থাকবে পি ও কিউ দুটি বিপরীতমুখী সমান্তরাল বল, দুটি বিপরীতমুখী মানে বিসদৃশ বল, দুটি বিসদৃশ বল, এভাবে লিখি বিসদৃশ সমান্তরাল বল, দুইটি বিসদৃশ সমান্তরাল বল অথবা বিপরীতমুখী সমান্তরাল বল, একই কথা। দুইটি বিন্দুতে ক্রিয়ারত, যদি এদেরকে সমপরিমাণে বৃদ্ধি করা হয়, যদি এদেরকে সমপরিমাণে বৃদ্ধি করা হয়, তবে দেখাও যে নতুন লব্ধির ক্রিয়াবিন্দু পি বল থেকে আরো দূরে সরে যাবে। পি বল থেকে, আমার সব মার্কার ড্যাম হয়ে গেল নাকি? পি বল থেকে আরো দূরে সরে যাবে। প্রশ্নটা তোলো, বলছে পি ও কিউ, যেখানে পি গ্রেটার দেন কিউ, অর্থাৎ পি এর মান কিউ এর মানে চাইতে বড়, পি ও কিউ যেখানে পি গ্রেটার দেন কিউ, দুটি বিসদৃশ সমান্তরাল বল দুটি বিন্দুতে ক্রিয়ারত, যদি এদেরকে সমপরিমাণে বৃদ্ধি করা হয়, অর্থাৎ দুইটা বলের মান সমপরিমাণ বাড়ানো হয়, তবে দেখাও যে নতুন লব্ধিটাও নতুন আরেকটা লব্ধি পাওয়া যাবে, ক্রিয়াবিন্দু পি বল থেকে, আচ্ছা পি বল হতে আরো দূরে সরে যাবে, পি বল হতে আরো দূরে সরে যাবে। এখন দেখো ঘটনাটা কি, ধরো এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, দুইটা বিসদৃশ সমান্তরাল বল, এটা হচ্ছে পি, বাঁকা হয়ে গেছে, সোজা করে আঁকাও, এটা হচ্ছে কিউ, দুইটা বিসদৃশ সমান্তরাল করে আঁকাবা, দুইটা বিসদৃশ সমান্তরাল বল, প্রশ্নে বলা আছে পি গ্রেটার দেন কিউ। তাহলে আমরা জানি যে দুইটা বিসদৃশ সমান্তরাল বলের বেলায় যেই বলের মান বড় হয়, লব্ধি সেই বলের পাশে সেই দিকে কাজ করে, লব্ধিটা সেই বলের দিকে এবং সেই বলের পাশে কাজ করে। লব্ধির মান বের করতে হবে না, ধরলাম লব্ধি আগে কাজ করতে সি বিন্দুতে, দেখো যেহেতু পি গ্রেটার দেন কিউ, যেটা বড় সেই দিকে কাজ করবে, সেটা স্বাভাবিকভাবেই জানি, সেটার দিকে কাজ করবে, এবং তার পাশে যদি কিউ বড় হইতো তাহলে ওই পাশে কাজ করতো, যেই পাশে
মাঝখানে কোথাও কিন্তু কাজ করবে না। এখন কথা হচ্ছে এটা হচ্ছে বিসদৃশ সমান্তরাল বলের বেলায় প্রযোজ্য। এখন প্রশ্নে বলছে যদি এদেরকে সমপরিমাণে বৃদ্ধি করা হয়, অর্থাৎ ধরো আগে বলটা ছিল পি কিউ, পরে এদের মান বাড়াইয়া করা হলো, এটা হলো পি প্লাস আর, এটা হলো কিউ প্লাস আর, অর্থাৎ এদের মান সমপরিমাণে বৃদ্ধি করা হলো। আগে ছিল পি কিউ, এর মানও আর পরিমাণ বৃদ্ধি করলাম, এর মানও আর পরিমাণ বৃদ্ধি করলাম। সমপরিমাণে বৃদ্ধি করা হয়, যদি এদেরকে সমপরিমাণে বৃদ্ধি করা হয় তবে দেখাও যে নতুন লব্ধির ক্রিয়াবিন্দু পি বল থেকে আরও দূরে সরে যাবে। মানে আগে লব্ধিটা ক্রিয়াবিন্দু পি থেকে যতটুকু দূরে ছিল, এখন বলছে দেখাও যে এটা আরও দূরে সরে যাবে। তাহলে চিত্রটা এখানে আঁকি, ডি বিন্দুতে ধরলাম এখন নতুন লব্ধি ডি বিন্দুতে কাজ করে, কারণ প্রশ্নে তো আমাকে এটাই দেখাইতে বলছে যে যদি দুইটা বলকে সমপরিমাণে বৃদ্ধি করা হয় তবে দেখাও যে নতুন লব্ধির ক্রিয়াবিন্দু পি বল থেকে আগে যতটুকু দূরে কাজ করতেছিল, অর্থাৎ আগে কাজ করতেছিল এসি দূরত্বে, এখন দেখাইতে বলছে এর চেয়ে আরও বেশি দূরে সরে যায়। তা আমি ধরলাম এখন নতুন লব্ধি মানে পি এবং কিউ এই দুইটা বলের লব্ধি কাজ করতেছে সি বিন্দুতে, আর পি প্লাস আর এবং কিউ প্লাস আর যখন এদেরকে বৃদ্ধি করা হলো সমপরিমাণে তখন এদের লব্ধি কাজ করতেছে ডি বিন্দুতে। প্রশ্নে দেখাইতে বলছে এ ডি গ্রেটার দেন এসি। প্রশ্নে কি দেখাইতে বলছে? এ ডি গ্রেটার দেন এসি। দেখো প্রশ্নে বলছে দেখাও যে লব্ধিটা আরও দূরে সরে যায় পি বিন্দু থেকে, অর্থাৎ মানে পি বল থেকে, অর্থাৎ আগে লব্ধির দূরত্ব ছিল পি থেকে এসি, এখন দূরত্ব হচ্ছে এডি। দেখাইতে হবে এডি গ্রেটার দেন এসি, দেখাইতে হবে এডি গ্রেটার দেন এসি। প্রশ্ন বোঝা গেল? প্রশ্ন বুঝছো? এগুলো প্রশ্ন বুঝতে পারলে অর্ধেক ম্যাথ শেষ। প্রশ্ন বুঝতে পারলেই অর্ধেক ম্যাথ শেষ। এখন দুইটা কন্ডিশন অ্যাজ ইউজুয়াল দেয়া আছে। প্রথম কন্ডিশনটা কি? পি কিউ লব্ধি সি বিন্দুতে, পি ও কিউ বলের লব্ধি কোন বিন্দুতে কাজ করে? সি বিন্দুতে ক্রিয়ারত, ক্রিয়াশীল। পি ও কিউ বলের লব্ধি সি বিন্দুতে ক্রিয়াশীল। তাহলে কি লিখতে পারি? পি ইন্টু এসি ইকুয়ালস টু কিউ ইন্টু বিসি। সরকারি সূত্র, সরকারি সূত্র। দেখো পি ও কিউ বল দুটোর লব্ধি প্রাথমিক অবস্থায় পি এবং কিউ বল দুটোর লব্ধি সি বিন্দুতে কাজ করতেছে। তাহলে যে কোনো একটা বল এবং সেই বল থেকে লব্ধির দূরত্ব মানে এসি, পি ইন্টু এসি ইকুয়ালস টু কিউ ইন্টু সেই বল থেকে লব্ধির দূরত্ব বিসি, কিউ ইন্টু বিসি। এখান থেকে লিখতে পারি এসি বাই কিউ ইকুয়ালস টু বিসি বাই পি। দেখো এসি বাই কিউ ইকুয়ালস টু বিসি বাই পি। এখন এখানে কি করবো? এখানে কি যোগ করব? এখানে যোগ করবো না, এখানে আসলে বিয়োগ করে দিব। বড়টা থেকে ছোটটা বিয়োগ করে দিব, কারণ কি আমার দরকার হচ্ছে এ বি। আমি সবসময় এখানে কম্পেয়ার করবো এ বি এর সাথে। এ বি, এই যে এ বি কম্পেয়ারটা করবো প্রাথমিক অবস্থার সাথে। এই যে আগে কোথায় ছিল? পি বিন্দু কাজ, পি বল কাজ করতেছিল এ বিন্দুতে, কিউ বল কাজ করতেছিল বি বিন্দুতে। তাহলে দেখো আমি যদি বিসি থেকে এসি মাইনাস করে দেই, বিসি থেকে এসি, বিসি থেকে এসি বিয়োগ এখানে হবে নিচে হবে পি মাইনাস কিউ। দেখো উপরে হবে বিসি থেকে এসি বিয়োগ, নিচে হবে পি থেকে কিউ বিয়োগ। উপরে যা করবে নিচেও তাই করবা। এটা কেন করছি? কারণ দেখো বিসি মাইনাস এসি মানে কি? বিসি মাইনাস এসি মানে হচ্ছে এ বি। দেখো বিসি মাইনাস এসি, বিসি থেকে এসি মাইনাস করা মানে হচ্ছে এ বি। আমার যেটা দরকার, আমার দরকার কি? আমার হচ্ছে এ বি দরকার, আমার হচ্ছে এ বি দরকার। এই যে দেখো বিসি থেকে এসি বিয়োগ করলে, দেখো তুমি যদি বিসি আর এসি যোগ করে দিতা কিছুই হইতো না। এই বিসি আর এসি তুমি ভাবতে পারো যে যোগ না করে বিয়োগ কেন করতেছেন? কারণ এসি এবং বিসি যোগ করলে না কিছু লাভই হয় না। দেখো এসি এবং বিসি যোগ করলে কোনো লাভ হয় না, ঘোড়ার মাথা লাভ হয়, মানে কোনো গন্ডার মাথা লাভই হয় না। এই বিসি থেকে এসি বিয়োগ করলে কত সুন্দর এ বি পাই যাচ্ছি। তাহলে এই যে বিসি মাইনাস এসি, বিসি মাইনাস এসি জায়গায় লিখে দিলাম এ বি, বিসি মাইনাস এসি জায়গায় লিখে দিলাম এ বি। এখন আমার এখানে দেখাইতে হবে কি? দেখাইতে হবে এ ডি গ্রেটার দেন এসি। তা আমার এ ডি দরকার এবং এসি দরকার। তাহলে এখান থেকে কি পাবো? এসি পাবো, এসি। এখান থেকে আমার কি বিসির কোনো দরকার আছে? বিসির কোনো দরকার নেই। আমার এখান থেকে লাগবে কি আলটিমেটলি? সবার শেষে আমার দরকার হচ্ছে এ ডি এবং এসি। কাজে এই কন্ডিশন থেকে আমি এসি পাবো, এই যে এসি। সুতরাং এসি কত কি হবে? কিউ দিয়ে গুণ করে দাও, কিউ দিয়ে গুণ করে দাও, কিউ ইন্টু এ বি ডিভাইড বাই পি মাইনাস কিউ। এখানে আসার পরে তুমি ভাবতে পারো যে এখানে তো বিসিও বের করতে পারতাম, এসি কেন বের করতেছি? কারণ আমার দরকার হচ্ছে এসি। ভাই আমার যেটা দরকার আমি তো সেইটাই নিব। আমার যদি জ্ঞান দরকার হয় আমি জ্ঞান নিব, আমার যদি টাকার দরকার হয় আমি টাকা নিব। এখানে আমার দরকার হচ্ছে এসি, তো আমি তো এখান থেকে এসি বের করবো, বিসি বের করে কোনো লাভ আছে? তাহলে এসি কষ্ট হবে কিউ ইন্টু এ বি ডিভাইড বাই পি মাইনাস কিউ। দেখো আমরা এসি পাই গেছি।
এসি পেয়ে গেছি, এসিটাকে উপরে লিখে রাখি। এসি পেয়ে গেছি, এসিটাকে উপরে লিখে রাখি। এসি সমান পেয়েছি কিউ ইন্টু এ বি ডিভাইডেড বাই পি মাইনাস কিউ। এটা হচ্ছে আমাদের এসি। এখন বের করতে হবে এডি। তো প্রথম কন্ডিশন থেকে এসি বের করলাম। এখন দ্বিতীয় কন্ডিশন। দ্বিতীয় কন্ডিশনটা কি? দ্বিতীয় কন্ডিশনটা হচ্ছে এই যে এইগুলা পি প্লাস আর এবং কিউ প্লাস আর বলদের লব্ধি ডি বিন্দুতে ক্রিয়ারত। পি প্লাস আর ও কিউ প্লাস আর বলদ্বয়ের লব্ধি ডি বিন্দুতে ক্রিয়াশীল। ডি বিন্দুতে ক্রিয়াশীল, কথা ঠিক আছে না? কথা কিন্তু সত্য, কোনো কিছু মিথ্যা নাই। তাহলে কি লিখতে পারি? পি প্লাস আর ইন্টু মানে এই বল ইন্টু এই বলের ক্রিয়া রেখা থেকে লব্ধির দূরত্ব মানে এডি, পি প্লাস আর ইন্টু এডি ইকুয়ালস টু কিউ প্লাস আর ইন্টু বি থেকে ডি, কিউ প্লাস আর ইন্টু বিডি। ভালো করে দেখো, পি প্লাস আর ইন্টু এডি এখন কিন্তু লব্ধি ডি বিন্দুতে। পি প্লাস আর ইন্টু এডি ইকুয়ালস টু কিউ প্লাস আর ইন্টু বিডি, কিউ প্লাস আর ইন্টু বিডি। ঠিক আছে, এখন এখান থেকে কি লেখা যায়? এডি ডিভাইড বাই পি প্লাস আর, এই সরি কি লিখতেছি, এডি ডিভাইড বাই কিউ প্লাস আর গুণন করে দেও। এডি ডিভাইড বাই কিউ প্লাস আর মানে আর গুণন না, মানে আর আরই পক্ষান্তর করে দেও। বিডি ডিভাইডেড বাই পি প্লাস আর। দেখো এডি ডিভাইড বাই কিউ প্লাস আর ইকুয়ালস টু বিডি ডিভাইড বাই পি প্লাস আর। এখন দেখো আগেরটাতে আমি কি আনছিলাম? এবি আনছিলাম, এবি, এই যে এবি। এবি আমি এখানে টার্গেট করতেছি যোগ বিয়োগ করে এডি আনার, সরি এডি কেন, এবি, এই যে এবি। যোগ বিয়োগ করে কি আনবো? এবি আনবো। যোগ করতে হইলে যোগ করব, বিয়োগ করতে হইলে বিয়োগ করবো। আমার আনতে হবে এবি, আমি প্রকাশ করবো এবি এর মাধ্যমে। তাহলে দেখো তো এডি এবং বিডি, এডি এবং বিডি, এটা কিন্তু ডি আবার ও ভাইবো না, এডি এবং বিডি এই দুইটা থেকে কিভাবে এবি আনা যায়? বিডি থেকে এডি বিয়োগ। এই যে দেখো এবি সমান কি? এবি সমান হচ্ছে এইভাবে লেখা যায়, এবি সমান হচ্ছে এখানে বিডি মাইনাস এডি। দেখো এই যে বিডি মাইনাস এডি, জিনিসটা কতটা সহজ। এখানে আসলে তুমি এমনি বুঝবা। এই যে বিডি থেকে এডি মাইনাস করলে এবি পাওয়া যায়। তাহলে কি করব? এখানে লিখবো বিডি মাইনাস এডি, বিডি মাইনাস এডি, বড়টা থেকে ছোটটা বিয়োগ। বড় হচ্ছে বিডি, এডি হচ্ছে ছোট। বিডি থেকে এডি বিয়োগ, তাহলে নিচে কি হবে? নিচে হবে এইটা থেকে এইটা বিয়োগ। উপরে যেহেতু বিডি থেকে এডি বিয়োগ হয়েছে, নিচেও সেম কাজ হবে। পি প্লাস আর থেকে বিয়োগ হবে কিউ প্লাস আর, পি প্লাস আর থেকে বিয়োগ হবে কিউ প্লাস আর। দেখো পি প্লাস আর থেকে বিয়োগ হবে কিউ প্লাস আর। তা কি লেখা যায়? এডি বাই কিউ প্লাস আর ইকুয়ালস টু বিডি বাই পি প্লাস আর ইকুয়ালস টু নিচে উপরে কি হবে? বিডি মাইনাস এডি। বিডি মাইনাস এডি মানে হচ্ছে এবি, বিডি মাইনাস এডি মানে হচ্ছে এবি। আর এখানে কি কাটা যাচ্ছে? আর আর কাটা পি মাইনাস কিউ, আর আর কাটা পি মাইনাস কিউ। এখন এই যে এখান থেকে, এই যে এইখান থেকে আমি বের করবো কি? আমার দরকার কি? আমার দরকার হচ্ছে এডি এবং এসি। এসি বের করে ফেলছি, আমার কি দরকার? এডি দরকার। আমার কি দরকার? এডি দরকার। ভালো করে দেখো, আমার এডি দরকার, এসি দরকার। এসি বের করে ফেলছি, এখান থেকে দরকার হচ্ছে এডি। এই যে এডি, এডি এখান থেকে এডি সমান কি লেখা যায়? মাঝখানেটার কোনো দরকার নাই, মাঝখানে আমার কোনো কাজ নাই। এডি সমান গুণ করে দাও। এনে এই ঝামেলা হয়ে গেছে নাকি? এখানে তো ঝামেলা হয়ে গেছে। কিউ প্লাস আর, ও আচ্ছা, না ঠিক আছে তো, ঠিক আছে তো, হ্যাঁ এটাতে গুণ করে দাও। কিউ প্লাস আর, এই যে এডি ইকুয়ালস টু কি হবে? কিউ প্লাস আরটা এখানে গুণ হয়ে যাবে, যে এখানে কিউ প্লাস আর ইন্টু এ বি, কিউ প্লাস আর ইন্টু এ বি ডিভাইড বাই পি মাইনাস কিউ, ডিভাইড বাই পি মাইনাস কিউ। দেখো এডি পাইলাম, এসি পাইলাম। আমি আবার বলতেছি এখানে বিডি বাই পি প্লাস আর, এটার আপাতত কোনো কাজ লাগবে না লাস্টে। আর কেন? আমার দরকার হচ্ছে এডি। এডি ইকুয়ালস টু এই যে এইটা থেকে এইটা এবং এইটা, প্রথমটা এবং লাস্টেরটা, এই দুইটা থেকে আমি লিখতে পারি এডি ইকুয়ালস টু কিউ প্লাস আর দিকে গুণ হয়ে যাবে কিউ প্লাস আর ইন্টু এ বি ডিভাইড বাই পি মাইনাস কিউ। এই দেখো এটাকেও প্রকাশ করছি এ বি এর মাধ্যমে, এটাকেও এ বি, এ বি, এ বি, পি মাইনাস কিউ, পি মাইনাস কিউ। এখন দেখো এই দুইটার মধ্যে এসি এবং এডি একটু কম্পেয়ার করো। কম্পেয়ারটা আমি আরও বোঝাই দিচ্ছি। কম্পেয়ার করা বলতে আমার দেখাই তবে এখানে কোনটা বড়।
আমার প্রমাণ করতে হবে এডি গ্রেটার দেন এসি। তাইলে দেখো এডি গ্রেটার দেন এসি প্রমাণ করতে হবে। তো বড় প্রমাণ কেমনে করে? অনুপাত দিয়া তুমি যদি ভাগ করে দাও, মনে করো এটাকে দিলা 1 নং, এটাকে দিলা 2 নং, 2 নংকে 1 নং দিয়ে ভাগ করে দাও। যদিও এটা দেখেই বোঝা যাচ্ছে যে কিউ প্লাস আর, এখানে আছে শুধু কিউ, এখানে কিউ প্লাস আর, তাহলে এডি বড় হবে। বাট এইভাবে দেখানোর চাইতে আমি একটা গ্রেটার দ্বারা ভাগ করে দিই, এডিকে এসি দ্বারা ভাগ করে দিই, এডিকে এসি দ্বারা ভাগ করে দিই। ভাগ করে দিলে এ বি কাটা, পি মাইনাস কিউ কাটা, থাকবে কিউ প্লাস আর ডিভাইডেড বাই কিউ। এডিকে এসি দ্বারা ভাগ করে দিলাম, এ বি কাটা, পি মাইনাস কিউ কাটা, থাকতেছে এইটা। এখন যদি ভাগ করে দেই তাইলে এডি বাই এসি ইকুয়ালস টু ভাগ করে দিলে কিউ দিয়ে ভাগ করে দিলে 1 প্লাস আর বাই কিউ, কিউ দিয়ে কিউ ভাগ করলে 1, আর কে কিউ দিয়ে ভাগ করলে আর প্লাস কিউ। সুতরাং এখান থেকে কি আসবে? এডি ইকুয়ালস টু কি হবে? এডি ইকুয়ালস টু হবে 1 প্লাস আর ইন্টু কিউ ইন্টু এসি। এই দেখো, এখান থেকে আমি বলতে পারি সুতরাং এডি গ্রেটার দেন এসি। এখান থেকে আমি কি বলতে পারি? দেখো এসি এই জিনিসটা দেখো 1 প্লাস সামথিং, 1 প্লাস আর বাই কিউ মানে তো এখানে ভ্যালুটা সামথিং হবে। তাইলে আর প্লাসে তুমি এখানে এভাবে লিখতে পারো, ধরো তুমি ব্যাখ্যা সহ লিখতে চাচ্ছ, তুমি এখানে ধরো ব্যাখ্যা সহ লিখতে চাইতেছো যে এখানে তুমি এইভাবে লিখবা, যদি ব্যাখ্যা লিখতে চাও যে এখানে 1 প্লাস আর বাই কিউ গ্রেটার দেন 1, একের সাথে কোনো কিছু যোগ করলে সেটা তো অবশ্যই একের চাইতে বড় হবে। আর এখানে আর এবং কিউ দুইটাই হচ্ছে বল, তাই না? দুইটাই হচ্ছে বল, এটা নেগেটিভ হওয়ার কোনো চান্স নাই। এখানে আমরা ঋণাত্মক বল বলতে কিছু নাই, সব ধনাত্মক বল নিয়ে কাজ করতেছি। তাহলে এখানে এই ভ্যালুটা কি হবে? একের চাইতে বড় হবে। তাহলে এই ভ্যালুটা যদি একের চাইতে বড় হয়, সুতরাং একের চাইতে বড় একটা কিছু দিয়ে গুণ করলে ভ্যালুটা এইটা বড় হবে। সুতরাং এডি গ্রেটার দেন এসি। শেষ, প্রমাণ শেষ। বলো বুঝছো কিনা? আমাকে কমেন্ট করে বলো বুঝছো কিনা। খালি ম্যাথ করলে হবে না, বুঝতেও হবে। খালি ম্যাথ করলেই হবে না, বুঝতেও হবে। বলো বোঝা গেছে কিনা, বলো বুঝতে পেরেছো কিনা। আমি পিছনে গিয়ে একটু কমেন্ট দেখি, ম্যাথটা কি বোঝা গেল কিনা। দেখো এই ভ্যালুটা 1 প্লাস আর বাই কিউ, ওটা হচ্ছে একের চাইতে বড়, অবশ্যই একের চাইতে বড় হবে। তাহলে এই যে একের চাইতে বড়, তাহলে এসি কে একের চাইতে বড় একটা কিছুতে গুণ করলে এডি হয়, তাহলে এডি বড়, গুণ করলে এটা বেড়ে যাবে না। তাহলে এডি গ্রেটার দেন এসি, এই যে এটা প্রমাণ করতে বলছিল। শেষ, এডি গ্রেটার দেন এসি, অর্থাৎ নতুন লব্ধির ক্রিয়াবিন্দু, নতুন লব্ধি ছিল ডি বিন্দু, ডি বিন্দুটা দেখো আরও পি থেকে দূরে সরে গেছে। চিত্রটা দেখো, তোমাদের খাতার চিত্রটা দেখো, সি থেকে ডি পি হতে আরও দূরে সরে গেছে। আমি কি বোঝাইতে পেরেছি? আজকে ক্লাসে আরও একটা ম্যাথ করাবো, তাইলে আজকে ক্লাস শেষ এবং আগামীকালকে স্থিতিবিদ্যা অধ্যায় শেষ। যদি আমি যেভাবে পড়াইছি এভাবে বুঝে পড়ো আগ্রহ নিয়ে, জীবনেও তোমার কাছে কঠিন লাগবে না, কঠিন লাগার সুযোগই নাই। এখন স্থিতিবিদ্যা অধ্যায় থেকে আমার পক্ষে কি সব ম্যাথ করে দেওয়া সম্ভব? স্থিতিবিদ্যা অধ্যায়ে ম্যাথ আছে, একটা অধ্যায়ে মনে করো যে 50টা করে, তো 150 ম্যাথ কি আমার দ্বারা করে দেওয়া পসিবল? আমি বড় জোর 15টা করে 45টা ম্যাথ করে দিতে পারি। আর তুমি নিজ দায়িত্বে আরও 45টা করবা, 90টা ম্যাথ করলে এনাফ। 45টা ম্যাথ আমি করে দিলাম 3টা অধ্যায় মিলে, মানে 8.1, 8.2, 8.3 মিলে, আর 45টা ম্যাথ তুমি নিজ দায়িত্বে করলা, 90টা ম্যাথ করলে এনাফ। এখন তুমি যদি খালি আমার 45টা করে পয়সা থাকো তাইলে তো হইলো না, তাই না? তোমার নিজেরা তো আর একটু করতে হবে, নিজেরা তো আর একটু পরিশ্রম করতে হবে। এখন লাস্ট, আজকে ক্লাসের লাস্ট ম্যাথ। কয়টা বাজে? ঠিক আছে, দেখো এই স্থিতিবিদ্যা অধ্যায় পরে থেকে টায়ার্ড হয়ে যায় প্রশ্ন লিখতে লিখতে। আগে থেকে যে প্রশ্ন লিখে রাখবো, আমার এই পাশে বোর্ডটা স্ক্রুটা খুলে গেছে, আগে তো ওই পাশে বোর্ডে লিখে রাখা যেত, ওটা স্ক্রুটা খুলে গেছে, ওটা ঠিক করার আগ পর্যন্ত ওই পাশটা ইউজ করা যাইতেছে না। পি ও কিউ দুটি অসদৃশ সমান্তরাল বল, পি ও কিউ দুটি অসদৃশ সমান্তরাল বল, যেখানে বলা আছে পি গ্রেটার দেন কিউ, পি এর মান কিউ এর চাইতে বড়, পি গ্রেটার দেন কিউ, যথাক্রমে এ ও বি বিন্দুতে কার্যরত, যথাক্রমে এ ও বি বিন্দুতে ক্রিয়ারত। এক সেকেন্ড, আমার সমস্ত কালি আজকে শেষ হয়ে যেতেছে।
উভয় বলকে আর পরিমাণে বৃদ্ধি করা হলে, উভয় বলকে, এই ম্যাথটা হুবহু আগের ম্যাথটার মতোই, উভয় বলকে আর পরিমাণে বৃদ্ধি করা হলে, একদম হুবহু আগের ম্যাথটাই, খুবই ইম্পর্টেন্ট, তাও দেখাই দিচ্ছি এই জন্যে। যদি এদের লব্ধির ক্রিয়াবিন্দু, যদি এদের লব্ধির ক্রিয়াবিন্দু ডি দূরত্বে সরে যায়, একদম হুবহু আগের ম্যাথটাই, ডি দূরত্বে সরে যায়, তবে দেখাও যে, নতুন আরেকটা জিনিস দেখাইতে হবে, তবে দেখাও যে, বাকি প্রশ্ন পুরোটাই সেম, তবে দেখাও যে ডি ইকুয়ালস টু আর ডিভাইডেড বাই পি মাইনাস কিউ, আর ডিভাইড বাই পি মাইনাস কিউ ইন্টু এ বি, এটা দেখাইতে হবে। ডি ইকুয়ালস টু আর ডিভাইড বাই পি মাইনাস কিউ ইন্টু এ বি। সবাই প্রশ্নটা তুলে ফেলো, এইটা দেখাইতে হবে। আচ্ছা, এটা বাম পাশে লিখি, কারণ আমি চিত্রটা এখানে আঁকাবো, তাহলে জিনিসটা দেখতে সুবিধা সুন্দর হবে। ডি ইকুয়ালস টু আর ডিভাইড বাই পি মাইনাস কিউ ইন্টু এ বি, এইটা দেখাইতে হবে। পি ও কিউ দুইটি অসদৃশ সমান্তরাল বল, পি ও কিউ দুইটি অসদৃশ সমান্তরাল বল, যথাক্রমে এ এবং বি বিন্দুতে ক্রিয়ারত। ধরো এটা এ, এইটা বি, পি কাজ করতেছে এ বিন্দুতে নিচের দিকে, কিউ কাজ করতেছে বি বিন্দু উপরের দিকে, তুমি যে দিকে খুশি আঁকাও, উপরের দিকে নিচের দিকে, এটা কোনো সমস্যা না। প্রশ্নে বলা আছে পি গ্রেটার দেন কিউ, পি গ্রেটার দেন কিউ, তাহলে এদের লব্ধি কাজ করবে, বড়টা যেই দিকে সেই দিকে এবং বড়টা যেই পাশে আছে সেই পাশে, লব্ধি কাজ করবে এই দিকে। ধরলাম এ বি, এটাকে ধরলাম সি বিন্দু, এটাকে ধরলাম সি বিন্দু। এখন প্রশ্নে কি বলছে, যদি উভয় বলকে আর পরিমাণে বৃদ্ধি করা হয়, একদম হুবহু আগেরটার মতো। ধরো আগে বলগুলো ছিল কিউ এবং পি, উপরে লিখি। এখন যদি এদের মানকে আর পরিমাণে বৃদ্ধি করা হয়, ধরো এখন করা হলো কিউ প্লাস আর, এটাকে করা হলো পি প্লাস আর, ভালো করে বুঝছো। এ এবং বি বিন্দুতে দুটি অসদৃশ সমান্তরাল বল ক্রিয়ারত, যেখানে পি গ্রেটার দেন কিউ, তাহলে যেটা বড় লব্ধিটা সেদিকে কাজ করবে, ধরলাম লব্ধি সি বিন্দুতে কাজ করতেছে এবং সেইটার ওই পাশে থাকবে, যেটা বড় তার ওই পাশে থাকবে। এমন প্রশ্নে বলছে উভয় বলকে আর পরিমাণে বৃদ্ধি করলে, দেখো এইটাকেও আর পরিমাণে বৃদ্ধি করলাম, এটাকেও আর পরিমাণে বৃদ্ধি করলাম, তাহলে লব্ধি ডি দূরত্বে সরে যায়, লব্ধির ক্রিয়াবিন্দু ডি দূরত্বে সরে যায়। ডি দূরত্বে কোন দিকে সরে যাবে? অবশ্যই বৃহত্তর বলটা থেকে দূরে সরে যাবে। একটু আগের ম্যাথে দেখে আসলাম যে দুইটা বলকে যদি সমপরিমাণে বৃদ্ধি করা হয়, তাহলে লব্ধিটা বৃহত্তর বল থেকে দূরে সরে যাবে। আগে ছিল সিতে, ধরে এখন চলে আসলো ডিতে, তো প্রশ্নে বলা আছে এই যে সিডি সমান কত, স্মল ডি। দেখো প্রশ্নে বলা আছে ক্রিয়াবিন্দু ডি দূরত্বে সরে যায়, তো আমার চিত্র মতে লব্ধি সরে যায় সিডি পরিমাণ। আগে লব্ধি ছিল সি বিন্দুতে, এখন চলে গেছে ডি বিন্দুতে, আগে ছিল সি বিন্দুতে, এখন চলে গেছে ডি বিন্দুতে। তাহলে এখন এই যে প্রশ্নে বলা আছে ক্রিয়াবিন্দু স্মল ডি দূরত্বে সরে যায়, তাহলে কি সিডি সমান ডি লিখা যায়। এখন দেখো আমার বের করতে হবে যে ডি, এই ডি সমান দেখাইতে হবে, বা সিডি সমান দেখাইতে হবে আর বাই পি মাইনাস কিউ ইন্টু এ বি, যে এইটা দেখাইতে হবে, প্রমাণ করতে হবে এইটা, রাইট। এখন দেখো সিডিকে কিভাবে লেখা যায়, সিডিকে এখানে দুইভাবে প্রকাশ করা যায়, এডি মাইনাস সিডি নাকি এডি মাইনাস এসি, দেখো কেউ এইভাবে অ্যান্সার করতে পারে, সিডি বের করতে পারে এডি মাইনাস এসি, কেউ এইভাবে বের করতে পারে, কিভাবে বিডি মাইনাস বিসি, দুইটা দিয়েই হবে, কোনো সমস্যা নাই, বিডি মাইনাস বিসি যে কোনো একটাতে দেখাও। এই ঠিকঠাক লিখছি তো, সিডি সমান লেখা যায় এডি মাইনাস এসি, হ্যাঁ, আর এটা হচ্ছে বিডি মাইনাস বিসি, হ্যাঁ ঠিক আছে। দেখো বিডি মাইনাস বিসিও মানে সিডি, এডি মাইনাস এসিও মানে সিডি। তো আমরা ওই বড়টাতে কেন যাব, ছোটটা দিয়ে কাজ করে ফেলবো। ছোটটাতেই কাজ করে ফেলবো। দেখো এখন আমরা করব কি, প্রথমে এসি বের করবো, এডি বের করবো, দুইটা বের করবো, এডি এবং এসি। আমার টার্গেট হচ্ছে কি এডি এবং এসি বের করা, এই দুইটা বের করতে হবে। তো প্রাথমিক অবস্থায় কি ছিল, প্রাথমিক অবস্থায় ছিল পি ও কিউ বলদ্বয়ের লব্ধি
বলদ্বয়ের লব্ধি প্রাথমিক অবস্থায় কোন বিন্দুতে ক্রিয়ারত ছিল? লব্ধি সি বিন্দুতে ক্রিয়ারত, সি বিন্দুতে ক্রিয়ারত। দেখো প্রাথমিক অবস্থায় পি ও কিউ বলদ্বয়ের লব্ধি সি বিন্দুতে ক্রিয়ারত। সুতরাং কি লিখতে পারি? পি ইন্টু এসি ইকুয়ালস টু কিউ ইন্টু বিসি লিখতে পারি। পি ইন্টু এসি ইকুয়ালস টু কিউ ইন্টু বিসি। এতে লেখা যায় আগেরটার মতো একদম হুবহু, এসি বাই কিউ ইকুয়ালস টু বিসি বাই পি। এখান থেকে আমি এ বি আনবো নাকি কার মাধ্যমে প্রকাশ করবো? এ বি এর মাধ্যমে। এই যে দেখো কার মাধ্যমে প্রকাশ করবো? এ বি এর মাধ্যমে প্রকাশ করবো। এই যে এ বি, এই যে দেখো এ বি এর মাধ্যমে। তাহলে এ বি যদি আনতে চাই কি করতে হবে? বড় কোনটা? বিসি মাইনাস এসি। এই যে দেখো, হ্যাঁ এই যে পাই গেছি, বিসি মাইনাস এসি আর নিচে হচ্ছে পি মাইনাস কিউ। তুমি ভাবতে পারো যে এখানে এটা কেমনে বুঝবো? দেখো আমার যেটা প্রমাণ করতে হবে সেখানে দেখো পি মাইনাস কিউ আছে, পি মাইনাস কিউ আছে, যে পি থেকে কিউ বিয়োগ। আবার এ বি আছে, দেখো এই যে উপরে বিসি মাইনাস এসি, বিসি মাইনাস এসি মানে হচ্ছে এ বি। দেখো একটু ভালো করে দেখো, এই যে বিসি মাইনাস এসি এটা মানে হচ্ছে এ বি। একটু ভালো করে দেখো, এই যে বিসি থেকে এসি, বিসি থেকে এসি মাইনাস করলে এ বি থাকে। এই যে আমার এ বিও দরকার, এ বি। এই যে দেখো বিসি মাইনাস এসি মুছে দিলাম, বিসি মাইনাস এসি মানে হচ্ছে এ বি, বিসি মাইনাস এসি মানে হচ্ছে এ বি। আমার এ বিও দরকার, পি মাইনাস কিও দরকার। আমি এক ঢিলে দুই পাখি মেরে ফেলছি, এ বিও পেয়ে গেছি, পি মাইনাস কিও পেয়ে গেছি। এখন এখান থেকে বের করবো কি? আমি এখানে কোনটা দিয়ে বের করবো? এটা দিয়ে। এখানে তো দুইভাবে বের করা যায়, বাট আমি চুজ করছি এ ডি মাইনাস এসি। তাহলে এখান থেকে আমার কি দরকার? এ ডি অথবা এসি। এই যে দেখো এসি, এই যে এসি এবং এইটার সাহায্যে। তাহলে এখান থেকে এসি বের করি। এসি কষ্ট হবে কিউ ইন্টু, কিউ দিয়ে গুণ করে দাও, কিউ ইন্টু এ বি ডিভাইড বাই পি মাইনাস কিউ। এটা হচ্ছে এসি। দেখো এসি পেয়ে গেছি, এসি পেয়ে গেছি। আমি এসিটা এখানে লিখে রাখি। এসিটা কোথায় লিখে রাখবো? আচ্ছা এখানে লিখে রাখি। এসি, এসি কি পাইছি? এসি পাইছি কিউ ইন্টু এ বি বাই কিউ ইন্টু এ বি ডিভাইড বাই পি মাইনাস কিউ। আমি এখানে লিখে রাখলাম, এটা হচ্ছে এসি। এসি কি পাইছি? এসি কষ্ট পাইছি কিউ ইন্টু এ বি, কিউ ইন্টু এ বি। এই যে এসি কষ্ট পাইছি কিউ ইন্টু এ বি ডিভাইড বাই পি মাইনাস কিউ লিখে রাখলাম। এখন দ্বিতীয় শর্ত, দ্বিতীয় শর্ত মানে কি? যখন বল দুইটা হচ্ছে পি প্লাস আর এবং কিউ প্লাস আর, মানে বলের মান আর পরিমাণ বৃদ্ধি করা হলো, লিখবা পি প্লাস আর এবং কিউ প্লাস আর বলদ্বয়ের লব্ধি, বলদ্বয়ের লব্ধি কোন বিন্দুতে ক্রিয়ারত? ডি বিন্দুতে ক্রিয়ারত, ডি বিন্দুতে ক্রিয়ারত। সুতরাং পি প্লাস আর ইন্টু পি প্লাস আর ইন্টু পি প্লাস আর এর এ বিন্দু থেকে ডি এর দূরত্ব হচ্ছে এডি, পি প্লাস আর ক্রিয়া বিন্দু থেকে লব্ধি দূরত্ব এডি ইকুয়ালস টু কিউ প্লাস আর ইন্টু ক্রিয়া বিন্দু থেকে লব্ধির দূরত্ব কিউ প্লাস আর বি থেকে ডি, বিডি, বিডি। পি প্লাস আর বাম পাশে কি দেখা যায়? হ্যাঁ বাম পাশে জায়গা আছে। পি প্লাস আর ইন্টু এডি ইকুয়ালস টু কিউ প্লাস আর ইন্টু বিডি। তাহলে এখান থেকে আমি লিখতে পারি এডি ডিভাইডেড বাই কিউ প্লাস আর, পক্ষান্তর করে ফেলতেছি, আর আর ইকুয়ালস টু বিডি ডিভাইডেড বাই পি প্লাস আর ইকুয়ালস টু, দেখো এক লাইন লিখে ফেলবো। আমার আনতে হবে কি? এ বি আনতে হবে, এ বি এবং পি মাইনাস কিউ। তা এ বি আনার জন্য কি করতে হবে? দেখো বিডি মাইনাস এডি, বিডি মাইনাস এডি, এই যে দেখো বিডি মাইনাস এডি সমান হচ্ছে এ বি। আমার এ বিও লাগবে, এ বি যেটা প্রমাণ করতে হবে এটা ছিল প্রশ্ন, এ বিও লাগবে, পি মাইনাস কিউও লাগবে। আচ্ছা আমি আগে এ বি মিলাই। দেখো এ বি মানে হচ্ছে বিডি মাইনাস এডি। দেখো বিডি থেকে এডি মাইনাস করলে এ বি পাওয়া যায়, তাহলে মাইনাস কিউ প্লাস আর। বিডি মাইনাস এডি মানে হচ্ছে এ বি, বিডি মাইনাস এডি উপরে, উপরে হচ্ছে বিডি মাইনাস এডি, বিডি মাইনাস এডি মানে হচ্ছে এ বি, মুছে ফেললাম। বিডি মাইনাস এডি মানে হচ্ছে এ বি, আর নিচে পি প্লাস আর মাইনাস কিউ প্লাস আর, কাটাকাটি কি আর আর কাটা থাকবে পি মাইনাস কিউ, আর আর কাটা থাকবে পি মাইনাস কিউ, আর আর কাটা থাকবে পি মাইনাস কিউ। এখন আমি বের করবো কি? আমার দরকার ছিল এসি এবং এডি, এসি আমি বের করে ফেলছি, আর কি দরকার? এডি দরকার। এই যে এডি, এই দুইটা থেকে এডি বের করব। সুতরাং এখান থেকে এডি সমান কি হবে? এডি সমান হবে কিউ প্লাস আর ইন্টু এ বি ডিভাইড বাই পি মাইনাস কিউ। দেখো
কিউ প্লাস আর ইন্টু এ বি ডিভাইড বাই পি মাইনাস কিউ, এই যে এটা এডি। দেখো এই যে এটা হচ্ছে এডি, এটা হচ্ছে এসি। আমার যেগুলো দরকার ছিল, আমার এডি দরকার ছিল, এসি দরকার ছিল, মুইছা দিলাম। এডি দরকার, এসি দরকার, মান বসায় দিই। এডি দরকার, হারি এটা মুইছা গেছে, এটা এ বি এডি মাইনাস এসি। এডি মানে হচ্ছে কিউ প্লাস আর ইন্টু এ বি ডিভাইড বাই পি মাইনাস কিউ মাইনাস এসি ছিল কিউ ইন্টু এ বি ডিভাইডেড বাই পি মাইনাস কিউ। কি কমন যায় এখান থেকে? এ বি ডিভাইডেড বাই পি মাইনাস কিউ কমন নেওয়া যায়। এ বি কমন, পি মাইনাস কিউ কমন, থাকবে কিউ প্লাস আর মাইনাস কিউ। তাহলে এখান থেকে দেখো কিউ কাটা, থাকবে শুধু আর, অর্থাৎ আর ইন্টু এ বি ডিভাইডেড বাই পি মাইনাস কিউ। দেখো প্রমাণিত হয়ে গেছে। এটা সমান সিডি মানেই হচ্ছে ডি, এই দেখো আর ইন্টু এ বি ডিভাইড বাই পি মাইনাস কিউ। বলো আজকে ক্লাসে যে এই 5টা ম্যাথ করাইছি, এই 5টা ম্যাথ বা এই রিলেটেড ম্যাথ, শোনো পরীক্ষায় হুবহু যে তুলে দিবে তো তা না, এই ম্যাথটায় ঘুরায় ঘাড়ায় অনেকভাবে আসতে পারে। সেই জন্য তোমাকে সৃজনশীল প্র্যাকটিস করতে হবে। আগামীকালকের ক্লাসের পরে বা আগামীকালকেই আমি সৃজনশীল প্রশ্নগুলো আপলোড দিয়ে দিব। এই অধ্যায়ের বিগত বছরগুলো থেকে যে সৃজনশীল প্রশ্নগুলো আসছে 2016 থেকে 19 সবগুলা আপলোড দিয়ে দিব। সেগুলো বাড়ির কাজ থাকবে, অবশ্যই তোমরা সৃজনশীল প্র্যাকটিস করবা, কারণ সৃজনশীলে একই প্রশ্নটাকে একটু ঘুরায় পেঁচাই দিবে, একটু মেকআপ করে দিবে। তো তুমি যদি এই প্রশ্নটা মেকআপ দেখে না বুঝো যে এই ম্যাথটা এখানে দিছে, তাইলে কি হইলো? তো সৃজনশীল অবশ্যই বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। আজকের ক্লাসটা কেমন ছিল? তোমরা কি এই আজকের ক্লাসে যে 5টা ম্যাথ করাইলাম পারা যাবে? ভালো করে পারবা? ইকবাল আল আসিফ বলছে আর একটা অধ্যায় বাকি আছে। হ্যাঁ, গতিবিদ্যা অধ্যায় খুবই সহজ। গতিবিদ্যা অধ্যায় সহজ অধ্যায়, ওখানে আহামরি প্যারা নাই কিছু, সবই সহজ জিনিস। বোঝা গেল? তো সেকেন্ড পেপার জার্নি আমার প্রথম লঞ্চ করা কোনো কোর্স অনলাইনে। আমার এই সেকেন্ড পেপার কোর্সটাই হচ্ছে প্রথম কোর্স যেটা আমি প্রথম লঞ্চ করছিলাম। তোমরা এত মানুষ সাড়া দিবা, এত মানুষ আমাকে পছন্দ করে এনরোল করবে, আমি জীবনেও ভাবি নাই, কল্পনার বাইরে ছিল। দেখতে দেখতে 5টা অধ্যায় পড়ানো শেষ, মানে এখনও শেষ না, আগামীকালকে শেষ হবে। তারপরে একটা সৃজনশীল ক্লাস নিব, মানে ধরো এই উইকের মধ্যে কালকেই স্থিতিবিদ্যা শেষ, বাট গতিবিদ্যা হয়তো নেক্সট উইক থেকে শুরু করবো, এই উইকে আর শুরু করবো না। এই উইকে সৃজনশীল ক্লাস নিলাম, একটা কোয়েশ্চেন ব্যাংক সলভিং ক্লাস নিলাম, বাট আর একটা অধ্যায় বাকি থাকবে 6টা অধ্যায়ের মধ্যে। আমি প্রথমে যখন কোর্সটা লঞ্চ করি, তোমরা জানো যারা প্রথমে এনরোল করছো তোমরা জানো যে এই কোর্সটা যখন আমি প্রথমে লঞ্চ করি, আমি ভাবছিলাম যে হয়তো 36 ক্লাস লাগবে শেষ করতে। আমি ভাবছিলাম যে 36 ক্লাসে 6টা অধ্যায় পড়াই ফেলা যাবে, কারণ আমি তো আগে অনলাইনে পড়াই নাই, আমি তো অফলাইনে টিউশনি করাইতাম। তো অফলাইনে টিউশনিতে তো 3 ক্লাসে 1 অধ্যায় পড়াই শেষ করে ফেলতাম, 4 ক্লাসে 1 অধ্যায় শেষ, বা ধরো ম্যাক্সিমাম 5 ক্লাস। তো আমি ভাবলাম যে 5 6 30 ক্লাস বা বড় জোর 36 ক্লাস লাগলো। তো আমার তো তখন ধারণা ছিল না যে অনলাইনে ক্লাসে যে অনেক বেশি টাইম নিয়ে বোঝাইতে হয় এভাবে, মানে একটু বেশি টাইম কনজিউমিং, তো এটা তো খেয়াল ছিল না। তো এখন দেখো কয়টা ক্লাস লাগছে মনে আছে? বহুপদী পড়াইতে লাগছে 8 ক্লাস, তারপরে কি কনিক পড়াইছি 12, প্রবলেম সলভিং ক্লাস কি ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংক সলভিং ক্লাস সহ 14, 12টা বেসিক লেকচার ছিল, কোয়েশ্চেন ব্যাংক সলভিং ক্লাস ছিল একটা, আচ্ছা সলভ ক্লাস না ধরলাম। তারপরে কি জটিল সংখ্যা পড়াইছি 7 ক্লাসে, বিপরীত ত্রিকোণমিতি পড়াইছি 7 ক্লাসে, নাকি 8 ক্লাসে, 8 ক্লাসও হইতে পারে, 8 ক্লাস মেবি। স্থিতিবিদ্যা পড়াইতেছি 12 13 14টা ক্লাস হবে টোটাল, মানে মোট ক্লাস 12টা। ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংক সলভ একটা, প্রবলেম সলভিং সৃজনশীল ক্লাস নিলাম একটা। আচ্ছা সৃজনশীল ক্লাসগুলো না ধরলে হয়, ধরো গতিবিদ্যা পড়াইতে লাগবে আরও 12 ক্লাস, গতিবিদ্যা পড়াইতে আরও 12 থেকে 14 ক্লাস লাগবে মিনিমাম। মানে এগুলো হচ্ছে বেসিক ক্লাসগুলা, প্রবলেম সলভিং ক্লাসগুলা বাদে এই ক্লাসগুলা। তো কত হচ্ছে 22 আর 14 36, 36 আর 14 কত 50 আর 12 62টা ক্লাস। আমি প্রথমে ভাবছিলাম 36 ক্লাস লাগবে, আর এখন 62, মানে ধরো 60টার বেশি ক্লাস লাগবে, টোটাল 60 প্লাস।
বাট চেষ্টা করতেছি যতটুকু পারা যায় একদম বেসিক থেকে পড়াই দেওয়ার, যেন পরবর্তী লাইফে তোমরা ইঞ্জিনিয়ারিং কোচিং করো, মেডিকেল কোচিং করো, ভার্সিটি কোচিং করো, এই 6টা অধ্যায়ের বেসিক নিয়ে যেন কোনো প্যারা না থাকে। আর 22 ব্যাচের অনেক ভালো সম্ভাবনা আছে শর্ট সিলেবাসে অ্যাডমিশন হওয়ার, কারণ তোমরা তো ফুল সিলেবাস পড়োই নাই। 21 ব্যাচ তো ফুল সিলেবাস আচ্ছা কিছু না কিছু হইলো আগে পড়ছিল, 22 ব্যাচ তো ফুল সিলেবাস কেউ পড়েই নাই, শর্ট সিলেবাসই প্রথম থেকে পড়তেছে। তো যদি অ্যাডমিশনও তোমাদের শর্ট সিলেবাসে হয়ে যায়, তখন এই অধ্যায়গুলো যদি ভালো করে বেসিক সহ পড়া থাকে, ম্যাথে খুব বেশি খারাপ হওয়ার কথা না। যদি তুমি প্র্যাকটিস করো, তোমার যদি ইচ্ছা থাকে ভালো করার, তুমি করতে পারবো ভালো। অতটুকু আমি চেষ্টা করে দিব তোমাদেরকে ওই পর্যন্ত তুলে দেওয়ার চেষ্টা করব। ভাইয়া আমি নিউ, এতগুলা ক্লাস কিভাবে কভার করব একটু বলবেন প্লিজ। শোনো, নিউ হইলে 12টা ক্লাস তো আমাদের টোটাল ক্লাস হয়েছে কয়টা? ওই 50টার মতো ক্লাস হয়েছে, 5টা অধ্যায় 50টার মতো ক্লাস হয়েছে। তুমি যদি একদিনে একটা করে ক্লাসও দেখো, একদিনে একটা ক্লাসও দেখা পসিবলই, এবং সেটার বাড়ির কাজও করা পসিবল যদি একটু হার্ড ওয়ার্ক করো। এখনো পর্যন্ত ধরো 50টা ক্লাস হয়েছে, 50টা ক্লাস একদিনে যদি একটা করে দেখো, 2 মাসে আরামসে শেষ হয়ে যাবে। একদিনে একটা ক্লাস দেখা এবং সেইটা নিজে প্র্যাকটিস করা এবং বাড়ির কাজ করা, 1.5 ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা 2 ঘন্টা যদি প্রতিদিন তুমি গণিতের পিছনে দাও, 2 মাসে সেকেন্ড পেপার কমপ্লিট। এটা কোনো আহামরি কোনো বিষয়ই না। যদি তোমার ইচ্ছা থাকে ভাইয়া, তুমি ভালো করতে পারবা। এখনও পর্যাপ্ত সময় আছে, 22 ব্যাচের পর্যাপ্ত সময় আছে, তুমি ভালো করতে পারবা, খালি তোমার আগ্রহটা থাকা লাগবে। নেক্সট উইকে গতিবিদ্যা কইরেন, এই উইক স্থিতিবিদ্যা ম্যাথগুলো প্র্যাকটিস করি। হ্যাঁ, আগামী সপ্তাহে ধরবো। এই উইকে গতিবিদ্যা শুরু করবো না, এই উইকে স্থিতিবিদ্যা দিয়েই শেষ করে দিব। আগামী উইক থেকে গতিবিদ্যা শুরু হবে। তাবাসসুম জিদ্দি, অনেক ধন্যবাদ ভাইয়া। তোমরা সবাই এত পছন্দ করবে আমার কোর্স, আমি সত্যি ভাবি নাই। 850 জনের বেশি এনরোল করছে আমার প্রথম কোর্স। এটা কিন্তু আমার প্রথম কোর্স ছিল, সেকেন্ড পেপার কোর্সটা। মানে আমি যখন কোর্স লঞ্চ করি, আমি টেনশনে ছিলাম, সত্যি কথা, যে 36টা ক্লাসের কোর্স, আমি তো ভাবছিলাম 36 ক্লাস লাগবে, যে 36 জন এনরোল করবে কিনা। আমি সত্যি এইটা নিয়ে অনেকবার চিন্তা করছি যে একটা কোর্স লঞ্চ করার আগে, যে 36 জন যদি না হয়, তাহলে আমি এই ক্লাসগুলো নিয়ে কি আমার পোষাবে, কষ্ট হয়ে যাবে বেশি। তো এখন তোমরা যে এইভাবে পছন্দ করবা, আমি সত্যিই ভাবি নাই। তোমাদের প্রতি অনেক কৃতজ্ঞতা যে তোমরা এইভাবে পছন্দ করছো আমার ক্লাসগুলা। আমিও চেষ্টা করব যতটুকু পারা যায় তোমাদেরকে ভালো একটা সার্ভিস এবং ভালো একটা পর্যায়ে তোমাদেরকে তুলে দেওয়ার। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাসে দেখা হবে। আগামী ক্লাস কিন্তু আগামীকালকেই ক্লাস নিব। আগামীকাল খুব সম্ভবত সন্ধ্যা 7টায় ক্লাস নিব। আমি কালকে গ্রুপে পোস্ট করে জানাই দিব, ক্লাসটা খুব সম্ভবত সন্ধ্যা 7টায় হবে। ওকে, ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো। নমস্কার সানাম, ঠিক আছে, ধন্যবাদ সানাম। সুহাদা আক্তার বলছো, ভাইয়া আপনি অনেক অনেক ভালো পড়ান, আমি যদি আগে জানতে পারতাম। কোনো সমস্যা নেই সুহাদা, কোনো অসুবিধা নেই। তুমি যদি 22 ব্যাচের হয়ে থাকো, ক্লাসগুলা যদি একটু নিজ দায়িত্বে তুমি চিন্তা করবে যে না প্রতিদিন দেখার দরকার নেই, তুমি এক সপ্তাহে 4টা ক্লাস দেখো বা 5টা ক্লাস দেখো, তাও কিন্তু 3 মাসের মধ্যে ইজিলি কভার হয়ে যাবে। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, তোমাদের পরীক্ষা তো মে অথবা জুনে, নাকি জুনেই তো হয়? আচ্ছা, জুনে অনেক সুন্দর মতো শেষ করতে পারবা। তোমার ইচ্ছা থাকলে এখনও অনেক ভালো করতে পারবা, কোনো টেনশন করো না, হতাশ হওয়ার কিচ্ছু নাই। অনেক সময় আছে, তুমি যদি পড়াশোনা করলে এখনও ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, 6 মাস অনেক সময় ভাইয়া, অনেক সময়। পড়লে অনেক, আর তুমি যদি না পড়ে কাটাই দিতে চাও, তাহলে 6 মাস দেখতে দেখতে চলে যাবে। বুঝছো বিষয়টা? পড়ো, অনেক ভালো করতে পারবা। হ্যাঁ, ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আচ্ছা, আর কে কি বলতেছে? শিশির, ধন্যবাদ ভাইয়া। গতিবিদ্যায় ক্লাস শুরু হওয়ার আগে একটা ক্লাস ছুটি দিয়ে স্থিতিবিদ্যা ম্যাথ করার জন্য। হ্যাঁ, ঠিক আছে, এত তাড়াহুড়া নাই। শোনো, গতিবিদ্যা অধ্যায় তো 21 ব্যাচের সিলেবাসে নাই, তো ওইটা নিয়ে অত প্যারার কিছু নেই, আমরা ধীরে সুস্থে পড়বো, অত দৌড়াদৌড়ির কিছু নাই, সমস্যা নেই, রেস্ট দিব। হ্যাঁ, ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম আসিফ, ভালো থাকো। ঠিক আছে সুহাদা। তাবাসসুম বলছে, ভাইয়া সারাদিনের স্ট্রেস শেষে আপনার ক্লাস দেখলে সব স্ট্রেস ভুলে যাই। ঠিক আছে, ধন্যবাদ। তোমাদের স্ট্রেস ভুলানোর জন্যই তো আমি আছি। ম্যাথ করার সময় যদি তুমি স্ট্রেস ফিল করো, তাইলে কি তোমার ম্যাথ করতে ভালো লাগবে? ম্যাথ করতে হবে ভালো মতো, আনন্দের সাথে।
আনন্দের সাথে উৎফুল্ল মনে ম্যাথ করতে হবে। ঠিক আছে, সবাই ভালো থাকো, আগামীকালকেই দেখা হবে। টাটা, গুড বাই, সি ইউ টুমোরো।